ইনফ্ল্যামেশন হলে এখানে কি আমরা ভাইরাল হেপাটাইটিস কোথায় হচ্ছে, হেপাতে, হেপা মানে লিভার, লিভারে আইটিস হচ্ছে। ইনফ্ল্যামেশন কিভাবে লিভারে পৌঁছাচ্ছে, কি করে হচ্ছে, রুটটা কি মেন আমাদের এখানে প্যাথোলজি পয়েন্ট অফ ভিউতে আমরা এখানে মাইক্রোবায়োলজি অ্যাড আছে। তোমাদের স্ট্রাকচারগুলো তোমরা অলরেডি জানো, তাই তো? স্ট্রাকচারগুলো নিশ্চয়ই আমাকে এক্সপ্লেন করতে হবে না, কারণ ওটা আমাদের পার্ট না, বাট ইট শুড বি ইনক্লুড ইন যখন তোমরা থিওরি বা জানবে। ওভারঅল আমাদের একটা নলেজ নিতে হবে, ঠিক আছে? তাহলে viral hepatitis is a systemic disease with primary inflammation of the liver by any one of the hepatogenous group, যে কোনো different types are there, ঠিক আছে? তো কি হচ্ছে, ভাইরাস কোথায় অ্যাটাক করছে, মেনলি লিভারে, বাট প্রথমেই লিভারে যাচ্ছে কি একবারে ডাইরেক্ট না, কিভাবে যাচ্ছে, রুট অফ ট্রান্সমিশন আছে আমাদের, আর কিভাবে রেপ্লিকেশন হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে আমরা যখন হেপাটাইটিস when we will write theoric answer কিভাবে লিখব, ডেফিনেশন, একটা ওভারঅল ডেফিনেশন, তারপরে নেক্সট হচ্ছে আমাদের স্ট্রাকচারটা দিতে হবে, কোন ভাইরাস দিয়ে হচ্ছে, কি টাইপের ভাইরাস, অ্যান্ড স্ট্রাকচার, উইল ড্র দ্য স্ট্রাকচার, তারপরে হচ্ছে রুট অফ ট্রান্সমিশন, দেন রেপ্লিকেশন কিভাবে হচ্ছে, ঠিক আছে, দেন আর কি কি সাইন সিমটমস দিচ্ছে, ট্রিটমেন্ট, এই তো কমন, ঠিক আছে? এই প্রোটোকলে যত রকম ভাইরাস আছে, মানে এর সাবটাইপ সাবগ্রুপ যতগুলো আছে সেভাবেই বলবো। এবার সবই মেনলি আমাদের জেনারেলি আমাদের কোন রুটে ট্রান্সমিট হয়, কোন রুটে ট্রান্সমিশনটা হচ্ছে আমাদের কন্টামিনেশন, মেনলি কন্টামিনেশন, আর ফিকাল ওরাল রুট, ঠিক আছে, ফিকাল ওরাল রুট। আর কি হয়, কিছু ডাইরেক্ট ব্লাড দিয়েও যায়, সিরাম দিয়েও যায়, ব্লাড দিয়েও যায়। কি কি টাইপ আছে, সাব টাইপ আছে, এ বি সি ডি ই এফ জি, তাহলে কটা হলো আমাদের, 7টা, ঠিক আছে, 7টা। তার মধ্যে ইম্পর্টেন্ট কোনগুলো বেশি, বিসি, ঠিক আছে, বিসি একটু টাফ টাইপ, সেজন্য আর কি কি নেম সেগুলো একটু মনে রাখলে তোমাদের জন্য বেটার, ঠিক আছে? পিকোনা ভেরিডি, তারপরে হচ্ছে হেপাটো ভেরিডি, ঠিক আছে, হেপাডিনা ভিরিডি, এগুলো নামগুলো তোমাদের ইউ মাস্ট নো দ্য নেম, শুধু অনলি এ বি সি ডি এরকম বললে হবে না, তোমাদের নামগুলো একদম পয়েন্টে রাখতে হবে, তোমাদের একদম জানতে হবে। এবার কিভাবে ট্রান্সমিশন হচ্ছে, সিরাম দিয়ে হয়, ইনফেকশন ডাইরেক্ট হয়, প্যারেন্টাল রুটে কোন রুটে হচ্ছে। এবার টাইপ অফ হেপাটাইটিস, ঠিক আছে, টাইপ এখানে মুখস্থ করার বা করার কিছু নেই, তোমরা যেগুলো জানো অলরেডি, ইউ নো দ্য স্ট্রাকচার। মাইক্রোতে স্ট্রাকচার পড়ানো হয়েছে তো, হ্যাঁ জানো তো স্ট্রাকচার, আর স্ট্রাকচারের সঙ্গে অলরেডি মাইক্রোতেও জানো কিভাবে ট্রান্সমিশন হয়েছে, মিউটেশন কিভাবে রেপ্লিকেশন হয়েছে। আর একবার জাস্ট রিক্যাপিচুলেট, এই টপিকটা এখন পড়ানোর মতো কিছুই নেই, অলরেডি ইউ নো, আর শুধু একটুখানি প্যাথোলজি কিভাবে রিলেটেড হচ্ছে সেইটুকু জানলেই হবে। এবার সোর্স অফ ভাইরাস কি হচ্ছে, কোনটা ফিসিস, কোনটা ফিকাল ওরাল, আর কোনটা প্যারেন্টাল রুটে হচ্ছে, সেগুলো আমাদের জানলে বেটার। কিছু যদি মনে না থাকে তাহলে কি লিখবে, কমন কি লিখবে, ফিকাল ওরাল রুট, কন্টামিনেশন, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার সেক্সুয়াল ট্রান্সমিশনও কিছু আছে, তো কিছু না মনে থাকলে কমন কয়েকটা লিখে দেওয়ার মতো একটা চক আউট করে নেবে তোমরা। এবার কি হচ্ছে, তোমার ব্লাড ডিরাইভড, অ্যান্ড বি এ হচ্ছে ফিসিস, আর বি হচ্ছে ব্লাড ডিরাইভড বডি ফ্লুইড, বাট মেন কয়েকটা একটু ডিস্টিংগুইশন, সবই যদি একরকম বলে দিই হবে না, বাট কোনটা একটু ডিফারেন্ট ট্রাই টু রিমেম্বার। এবার রুট অফ ট্রান্সমিশন মেনলি আমাদের দেখা যায় ফিকোরাল ট্রান্সমিশন, আর বি হচ্ছে বিসি, এগুলো ফিকোরাল নয়, এগুলো হচ্ছে পারকিউটেনিয়াস আর পারমিউকোজাল, ঠিক আছে। স্ট্রাকচারগুলো তোমাদের অলরেডি তোমরা জানো, কি
এ ভাইরাসের স্ট্রাকচার কি হয় বলো, এক্সপ্লেন মি ফাস্ট, বেশি টাইম নেই, বলো। নোন অ্যাজ এন্টেরোভাইরাস 72, ঠিক আছে। হেপাটাইটিস এ কে কি বলে, এন্টেরোভাইরাস আমরা বলি তো, এই টার্মটা ইউজ করি তো, এন্টেরোভাইরাস 72 হেপাটোভিরিডি, ঠিক আছে। এটা হচ্ছে 4 জিনোটাইপ এক্সিস্ট, ঠিক আছে। জিনোটাইপ এক্সিস্ট, স্ট্রাকচারটা কিরকম হয়, মেনলি আরএনএ স্ট্রাকচারগুলো কিন্তু তোমরা মাইক্রো থেকে অলরেডি তোমাদেরকে এখনই তো আছে, মাইক্রোর স্ট্রাকচারগুলো তো মনে রাখতেই হচ্ছে। আমি এখানে ডিটেল মাইক্রোতে যাচ্ছি না, ঢুকছি না, নাহলে আমাকে স্ট্রাকচার এক্সপ্লেন করো, সেটা আমি যাচ্ছি না স্ট্রাকচার এক্সপ্লেন করতে, ঠিক আছে। রেজিস্ট্যান্ট, ঠিক আছে। রেজিস্ট্যান্ট কি হচ্ছে, রেজিস্ট্যান্ট টু অ্যাক্টিভেশন অফ হিট রেজিস্ট্যান্ট, বাস এটুকু মনে রাখবে। 60 ডিগ্রি সেন্টিগ্রেড মানে বয়েল করে দিলে, আমরা যদি বয়েলিং পয়েন্টে যেতে হচ্ছে না, ঠিক আছে। বয়েলিং পয়েন্ট কত ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ বয়েলিং পয়েন্টে যেতে হচ্ছে না, কিন্তু যদি হিট দিয়ে আমরা কিওর করে দিতে পারি, ঠিক আছে। হেপাটাইটিস এ ভাইরাস ট্রান্সমিশন কি হচ্ছে বলো, ফটাফট বলো। ক্লোজ পার্সোনাল কন্ট্যাক্ট, হাউসহোল্ড কন্ট্যাক্ট, সেক্স কন্ট্যাক্ট, চাইল্ড কেয়ার entries and contaminated food, water, blood exposure, ঠিক আছে। ইনজেক্টিং ড্রাগ ইউজ অ্যান্ড ট্রান্সফিউশন, তাহলে কি হচ্ছে, ক্লোজ কন্ট্যাক্ট, ফুড কন্টামিনেশন, অলরেডি আমি বলেছি কন্টামিনেশন, ক্লোজ কন্ট্যাক্ট, এগুলো সবেরই মোস্টলি একই। আর কি আমাদের হতে পারে, কি হতে পারে, সিমটমস কি দেবে, কি সিমটমস দেবে, আমরা কি করে বুঝবো, তোমাদের ক্লিনিক্যাল ফিচার্সগুলো কি দেবে, তোমরা ক্লিনিক্সে যাবে, ক্লিনিক্যাল ফিচার্স কি হবে, কি হবে, ফ্যাটিক, যে কোনো ফ্যাটিক, আইটিস হচ্ছে তো, ইনফ্লামেশন হচ্ছে, ইনফ্লামেশন হলে আমাদের কি হবে, ইমিউনো সিস্টেমে অ্যাফেক্ট করবে, টি সেলে এখানে অ্যাফেক্ট করবে, টি সেল অ্যাফেক্ট করবে, ঠিক আছে। সেটা আসছে আমি ধীরে ধীরে, ঠিক আছে। কি হবে, আমাদের জয়েন্ট পেন হবে, ফ্যাটিক হবে, হেপাটোমেগালি হবে, ইকটেরাস হবে, ঠিক আছে। বিলিরুবিন লেভেলগুলো আমরা ডিটেক্ট কি করে করব, লিভারে অ্যাফেক্ট হলে আমাদের ব্লাডে আমরা কি করব, আমরা কোন প্যারামিটার দেখব, প্যাথোলজিক্যাল টেস্ট বা বায়োকেমিক্যাল টেস্টগুলো আমরা কি করব, লিভারে অ্যাফেক্ট হলে এলএফটি করব, তাই তো। সিভিসি এলএফটি কমন, এলএফটিতে আমরা মেনলি কি দেখব, বিলিরুবিন লেভেল, লিভারে কিছু হলে বিলিরুবিন লেভেল কি হবে, বিলিরুবিন লেভেলটা বাড়বে। আর সেটা আমরা বুঝবো কি করে, হাউ উইল ডিটেক্ট, নেকেড আই আমরা কি করে হাউ উইল ডিটেক্ট বিলিরুবিন লেভেল, ম্যাডাম খুব কঠিন কিন্তু, ঠিক আছে। যতটা আমরা কিভাবে ডিটেক্ট করব, যদি পেশেন্টকে দেখিস, কি দেখবি, কনজাংটিভাইটিসে, আর আমাদের কোথায় পাম, সোল অ্যান্ড ওরাল মিউকোসাতে কালার চেঞ্জ হবে, তাই তো, কালার চেঞ্জ হবে, কি কালার দেবে, ইয়েলো। এবার লেভেল কতটা হয়েছে তার উপর ডিপেন্ড করে কি, মানে কতটা ডার্ক আর কালার আসছে বোঝা যাবে। প্যাথোজেনেসিস কি হচ্ছে, কজ অফ সাবঅ্যাকিউট ডিজিজ, চিলড্রেন অ্যাডাল্ট দুজনেই তো এফেক্ট হতে পারে, বোথ ক্যান অ্যাফেক্টেড, অ্যান্ড মেনলি অ্যাগেন ফিক্যাল ওরাল রুট এদিক কি হবে, ফিক্যাল ওরাল রুট থেকে কোথায় যাবে, প্যাথোজেনেসিস হেপাটাইটিসের সবারই মোটামুটি একই, যে কোনো ভ্যারিয়েন্টেরই একই, কিভাবে হচ্ছে, ফিক্যাল ওরাল রুট থেকে গিয়ে আমাদের ওরাল যে এপিথিলিয়াম ওখানে এফেক্ট করছে, ওখানেই মাল্টিপ্লিকেশনটা হচ্ছে, কিন্তু তারপরে আমাদের আলটিমেট রিচ কোথায় করছে, লিভারে গিয়ে কিন্তু মাল্টিপ্লিকেশন কিছুর হচ্ছে, বাট মেনলি আমাদের যা চেঞ্জ হওয়ার, ও কি করছে, ওখানে আমাদের সেলটার নিচ্ছে কোথায়, আমাদের ওরাল মিউকোসাতে, যে কোনো ডাইজেস্টিভ সিস্টেমে যে কোনো একটা জায়গায় গিয়ে ও এফেক্ট করছে, আর ওখানে মিউটেট হয়ে
মাল্টিপ্লিকেশন হয়ে তারপরে স্প্রেড করছে, ঠিক আছে। ইনকুবেশন পিরিয়ড ইজ 2 to 6 weeks, ইটস ভেরি ডেঞ্জারাস। ব্লাড দেওয়া হলে যদি ইনকুবেশন পিরিয়ডে থাকে তাহলে কিন্তু মুশকিল, টাফ টু ডিটেক্ট, ঠিক আছে। আফটার 1 week এইচএভি রিচ লিভার সেল, রেপ্লিকেট উইদিন, ঠিক আছে, রেপ্লিকেট উইদিন, দেন এন্টার কোথায় যাচ্ছে, ইন্টেস্টাইন উইথ বাইল অ্যান্ড অ্যাপিয়ার্স ইন ফিসিস, ঠিক আছে। তাহলে এখানে রেপ্লিকেশনটা কোথায় হচ্ছে আমাদের লিভারে। ও কিন্তু সেলটার প্রথমে নিচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমে, তারপর লিভারে গিয়ে মাল্টিপ্লিকেশন করে আবার গিয়ে আমাদের বাইলের থ্রু দিয়ে বা যে কোনোভাবে আমাদের ফিসিসে যাচ্ছে, ফিসিসে হলে আবার আমাদের কি করছে, স্প্রেড হয়ে যাচ্ছে, ঠিক আছে। এন্ডেমিক হয় তো জলে কন্টামিনেশন হয়ে। বর্ষাকালে কি হয়, বর্ষাকালে কন্টামিনেট হয়, যদি একটা পেশেন্ট অ্যাফেক্টেড থাকে ফেসিস মেশে সেই জল যদি আমরা কনজিউম করি তাহলে আবার আমাদের এন্ডেমিক হবে। প্যাথোজেনেসিস কি হচ্ছে আমাদের, ডিসচার্জ, এইচআইভি রেপ্লিকেটিং অ্যান্ড ডিসচার্জ অ্যান্ড লিভার সেল কি হবে, আলটিমেট ফাইনালি লিভার সেল ড্যামেজ করে, লিভার সেল কি রিকভার হয় ড্যামেজ হলে, ইরিভার্সেবল না রিভার্সেবল, লিভার সেল রিভার্সেবল না ইরিভার্সেবল? জেনারেল পড়া হয়ে গেছে তোমরা অলরেডি কমপ্লিট। রিভার্সেবল, ডিজেনারেটিভ সেল, কিভাবে লিভার সেলকে ঠিক করা হয়, আর কি হয়, কিভাবে দেখা গেছে, পড়েছিস তো, রবিনস পড়িসনি না, গ্রাফটিং এগুলো পড়িসনি, রবিনস একটু পড়বি, মানে দেওয়া আছে কিভাবে মানে ওখান থেকে মাল্টিপ্লিকেশন করে ঠিক করা হচ্ছে, লিভার সেলকে কিভাবে মাল্টিপ্লিকেশন করিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। কমপ্লিট লেভেল রিডিউস অ্যান্ড প্যাথোজেনেসিস মে বি ফলোইং, টি সেল অ্যাক্টিভেশন হচ্ছে, সিক্রেট হচ্ছে, তাহলে আমাদের অ্যাগেন গিয়ে কোথায় মানে লজ করছে, ইমিউনো সিস্টেম অ্যাফেক্ট করছে, তাহলে ইনফ্লামেশন থেকে অ্যাগেন জেনারেল, ইউ মাস্ট নো দ্য জেনারেল কি ইনফ্লামেশন অ্যান্ড ইমিউনিটি, ঠিক আছে। তাহলে প্যাথোজেনেসিস ক্লিয়ার, আমাদের আলটিমেট কি করছে, লিভার সেল ড্যামেজ করছে, লিভার সেল ড্যামেজ হলে কি হয়, বিলিরুবিন লেভেল হাই হবে, ঠিক আছে। কিভাবে হয়, হিম মেটাবলিজম হচ্ছে, দিয়ে আমাদের কি থাকছে, মেটাবলিজম হয়ে আনকনজুগেটেড বিলিরুবিনটা ইনক্রিজ হবে। আলটিমেট কি করব আমরা, ল্যাব ডায়াগনোসিসে কি করব, জেনারেলি ফার্স্টেই আমরা ব্লাড টেস্ট করব, যা আমাদের ইজিলি অ্যাসেসেবল ব্লাড টেস্টগুলো করে দেখব। কি ব্লাড টেস্ট, বায়োকেমিক্যাল টেস্ট, এখানে প্যাথোলজি না, এখানে বায়োকেমিক্যাল টেস্ট করছি, ঠিক আছে। অ্যালানিন, এএলটি করব, বিলিরুবিন করব, প্রোটিন করব, ঠিক আছে। দেন মলিকিউলার ডায়াগনোসিস করা পসিবল যদি হয়, এখানে তো পসিবল না, আরটিপিসিআর ফেসেস করব, অ্যান্ড ভাইরাল আইসোলেশন, ভাইরালকে কালচার করে আইসোলেট করে পসিবল হলে আমরা করে দেখতে পারি, অ্যান্ড ডিটেকশন অফ অ্যান্টিবডি বাই এলাইজা। কি অ্যান্টিবডি পাবো আমরা এখানে, কি অ্যান্টিবডি পাবো, আইজি অ্যান্ড আইজিএম, ঠিক আছে। কোনটা পাবো, যদি একটা আইজিএম কোনটা আগে হবে, আইজিএম পাবো, যদি অ্যাকিউট স্টেজ হয় তাহলে আইজিএম, আর যদি ক্রনিকে চলে যায় আইজিজি, ঠিক আছে, আইজিজি, এটা তো জানোই তোমরা, আইজিএম অ্যান্ড আইজিজি। এবার আমাদের জেনারেলি রিস্ক ফ্যাক্টর 5 to 14 ইয়ার্স ওল্ডের আর চিলড্রেনে যদি হয় তাহলে রিস্ক ফ্যাক্টর বেশি থাকে, ঠিক আছে। আর ইনক্রিজ রিস্ক অফ ইনফেকশন, ট্রাভেলার্স, হোমোসেক্সুয়াল মেন্স অ্যান্ড ইনজেক্টিং ড্রাগ ইউজার, কমন এগুলো রিস্ক ফ্যাক্টরগুলো বেশি হয়। এবার নেক্সট ইজ হেপাটাইটিস বি ভাইরাস, এগেন কি হচ্ছে,
কি হচ্ছে ডাবল স্ট্যান্ডিং ডিএনএ ভাইরাস। ইট ইজ ডাবল স্ট্যান্ডিং। আমি জাস্ট তুলে তুলে একটু একটু টাচ করে যাচ্ছি, এই পয়েন্টগুলো তোমাদের ইম্পর্টেন্ট। বাকি তোমাদের থিওরি পার্টটা তোমরা একবার জাস্ট গো থ্রু। এটা মাইক্রোতে অলরেডি কভার করে যাচ্ছে তোমাদের, মাইক্রোতে। তার সঙ্গে রিলেটেড একটু প্যাথোতে কী আছে টপিকগুলো একটু বই পাতা উল্টে দেখে নিও। খুব যে মানে এখানে পড়ানোর বোঝানোর কিছু আছে নেই, খুব হালকা ফুলকা এটা। এর নাম্বার কি হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। রেপ্লিকেশন ইনভলভস এ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। রিভার্স ট্রান্সক্রিপশন মানে ক্রিপ্টেজ বলতে কি বলছে বলো? এটা তো আমি ডেসক্রাইব করবো না, অলরেডি তোমরা পড়েছো। বলো কি হচ্ছে? হ্যাঁ, আরএনএ টু ডিএনএ চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আর নাম্বার অফ ভেরিয়েন্টস, এখানে ডিফারেন্ট ভ্যারিয়েন্টসও আছে, এর আবার সাবগ্রুপও হয় অনেক কিছু, ঠিক আছে। আর এগুলো ভাইরাল কালচার দিয়ে ইনাকুলেট করা যায়, পাওয়া যেতে পারে। এইচবিভি স্ট্রাকচার, ঠিক আছে। এইচবিভি স্ট্রাকচারগুলো তোমাদের কিন্তু ড্র করতে হবে। তোমাদের স্ট্রাকচারগুলো মাইক্রোতে হোক প্যাথোতে হোক ড্র করতে, ইউ মাস্ট নো দ্য ডায়াগ্রাম, ঠিক আছে, ডায়াগ্রাম। এবার এইচবিভি স্ট্রাকচার ডিএনএ পার্টিকেল, কীভাবে ডিএনএ পার্টিকেলগুলো হচ্ছে, ফিলামেন্টাস চেঞ্জ হচ্ছে ডিএনএ টু আরএনএ, ঠিক আছে, কীভাবে চেঞ্জ হচ্ছে এগুলো জানতে হবে। এইচবিভি স্ট্রাকচার অ্যান্ড অ্যান্টিজেন। স্ট্রাকচার পড়ানো আমার পক্ষে এখন সম্ভব না, ঠিক আছে। এইচবিএস এজি সারফেস কোড প্রোটিন থাকছে, এইচবিসি এজি ইনার কোড প্রোটিন অ্যান্ড সিক্রেটেড প্রোটিন সিক্রেটেড প্রোটিন, তিনটে থাকছে। এইচবিএস এজি, এইচবিসি এজি অ্যান্ড এইচবিই এজি। কোথায় হচ্ছে রেপ্লিকেশনটা? রেপ্লিকেশন এগেন আমাদের আলটিমেট পৌঁছাচ্ছে কোথায়? লিভারে গিয়ে লজ করছে, ঠিক আছে। প্যারেন্টাল আইভি, প্যারেন্টাল মানে আইভি ড্রাগ অ্যাবিউজ, ঠিক আছে, সেক্সুয়াল ট্রান্সমিশন অ্যান্ড পেরিনেটালে পসিবল। কী করে হচ্ছে এটা ইম্পর্টেন্ট। এইচভিভি মাদার টু ইনফ্যান্ট ট্রান্সমিশন হতে পারে। তাহলে আমাদের ডিউরিং প্রেগনেন্সি পিরিয়ড কী করতে হবে আমাদের? এইচভিভি তোর হেপাটাইটিসের টেস্ট মাস্ট, ঠিক আছে। কখন কখন করাতে হবে? একবার না, প্রথমেও। কারণ মাদার যে লো প্রোফাইলের লোকজন যদি না বোঝে, তাহলে ডিউরিং প্রেগনেন্সিতেও সে সেক্সুয়াল কন্ট্যাক্টে আসতে পারে, ঠিক আছে। এবার সেজন্য মানে 3টে ট্রাইমেস্টারেই বেটার করা, কারণ যদি পজিটিভ এসে যায় তাহলে টার্মিনেট করা পসিবল হতে পারে। বাট একবার অ্যাফেক্টেড হয়ে গেলে বেবি, তখন তো আবার টার্মিনেট মুশকিল আর কি। তার সেই জন্য বেটার প্রিকশন নেবে 3টে ট্রাইমেস্টারের করা, অন্তত ফার্স্ট আর লাস্টে ডেফিনেটলি টেস্টের জন্য বলা উচিত। এপিডেমিওলজি আর কি বলবো, এপিডেমিওলজি ওয়ার্ল্ড ওয়াইজ এটা একটা বিগ প্রবলেম। এবার কনভার্সন অফ হেপাটাইটিস বি ভাইরাস বডি ফ্লুইড কী কী হচ্ছে? হাই, মডারেট অ্যান্ড লো। হাই হলে জেনারেলি দেখা গেছে কী ব্লাড, সিরাম অ্যান্ড উন এক্সিকিউটিভ, অ্যান্ড মডারেট হচ্ছে সিমেন অ্যান্ড ভ্যাজাইনাল ফ্লুইড, স্যালাইভা। লো ইউরিন, ফেসেস, সোয়েট, টিয়ার, সব দিয়ে ব্রেস্ট মিল্ক, সব দিয়ে স্প্রেড হতে পারে, ঠিক আছে। হাই রিস্ক গ্রুপ হচ্ছে কী হাই রিস্ক গ্রুপ? অ্যাগেন একই আমাদের কি হবে? হাই রিস্ক গ্রুপে কন্টামিনেশন, যে কোনোভাবেই কন্টামিনেশন হলেই ব্লাড রুট দিয়ে হতে পারে, ড্রাগ অ্যাবিউজ দিয়ে হতে পারে, ঠিক আছে। প্যাথোজেনেসিস, ইমিউনিটি। প্যাথোজেনেসিস কী হবে? প্যাথোজেনেসিস হেপাটোসাইট ভায়া ভাইরাস এন্টার্স হেপাটোসাইট ভায়া ব্লাড। তারপরে কি হচ্ছে? সাইটোটক্সিক টি সেল, ইমিউনো রেসপন্সে আবার কোথায় কী যাচ্ছে? সাইটোটক্সিক টি সেল, ঠিক আছে। হেপাটোসাইট সেল রেসপন্স দ্য ক্লিনিক্যাল সিনড্রোম। এখানে কেন বলছে ক্লিনিক্যাল সিনড্রোম? হোয়াট ইজ দ্য মিনিং অফ সিনড্রোম? গ্রুপ অফ সিমটমস। তাহলে একটা কোথাও যে শুধু পেন হচ্ছে বা কিছু একটা তা নয়, আমাদেরকে যখন when we will take the history রিলেটেড অনেকগুলো জিনিস বেরিয়ে আসবে, ঠিক আছে। সেই জন্য ফর দ্যাট হিস্ট্রি ইজ ইম্পর্টেন্ট। হিস্ট্রি তোমরা কি বই কিনেছো কেউ?
কি কি হিস্ট্রি নেওয়ার জন্য কি কি কিনেছো? হ্যারিসন, হ্যাচিনসন, কি কি আচ্ছা ম্যাকলিওড, হ্যাঁ ম্যাকলিওড আছে। একটা ম্যাকলিওড, একটা বিদেশি কিনবি একটা দেশি কিনবি, ঠিক আছে, কারণ ডিফারেন্স আছে না। আমাদের একটা পাতি কিনবি অরূপ কুণ্ডু বা কিছু একটা পুরনো দেখবি, আমাদের ইন্ডিয়ান অথরের একটা কিনবে। অলওয়েজ রিমেম্বার ইন্ডিয়ান অথরের সঙ্গে তোমরা মানে সবই আমি হ্যাচিনসন কোথায় ম্যাকলয়েড সেগুলো কিনে নিলাম না, একটা ইন্ডিয়ান অথর, কারণ আমাদের এখানে ডিজিজের প্যাটার্ন লিটল ডিফারেন্ট, ঠিক আছে, কারণ সোশিও ইকোনমিক ফুড হ্যাবিট টোটালি ডিফারেন্ট, সেই জন্য বেটার ইউ কিপ 2 বুকস। তাহলে কি হচ্ছে, হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন লাইকলি কনফার্স লাইফ লং ইমিউনিটি। কি করে আলটিমেট আমাদের আইজিজি অ্যান্টিবডি লাইফ লং ইমিউনিটি দেয়, ঠিক আছে। এবার প্রোটেকশন কি করে করা হবে, কি করে করা হতে, ক্লিনিক্যাল ফিচার্স এগেন কি কি হয়, প্রোটেকশন কি ইমিউনাইজেশন দিয়ে আমরা প্রোটেক্ট করতে পারি কিন্তু হেপাটাইটিস, ঠিক আছে, হেপাটাইটিস প্রোটেকশন, সেটা আমি আসছি ইমিউনাইজেশন। ক্লিনিক্যাল ফিচার্স এগেন কি হবে, কি হবে, ফার্স্ট কিছু হোক না হোক জন্ডিস কি দেখতে পাবো আমরা, জন্ডিস আর ক্রনিক হলে একরকম হবে, ক্রনিক হলে কি হবে, লিভার এনলার্জ হবে, ভমিটিং হবে আর পেন হবে, পেন অ্যাবডোমিনাল পেন, বোন পেন স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। পসিবল আউটকাম অফ এইচবিভি ইনফেকশন কি হচ্ছে, লিভার আমাদের আলটিমেট কি হতে পারে আউটকাম, ক্রনিক হেপাটাইটিস সিরোসিস, মানে পুরো কমপ্লিট ড্যামেজ হতে পারে, কমপ্লিট ড্যামেজও পসিবল, কমপ্লিট ড্যামেজ সিভিয়ার কন্ডিশনে ক্রনিক। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে রিকভার করব, হয় আলটিমেট আউটকাম কি হবে, ডেথ, নাহলে লিভার ট্রান্সপ্ল্যান্ট যদি পসিবল হয় আলটিমেট, আর নাহলে লিভার ফেলিওর হলে অ্যাগেন লিভার ট্রান্সপ্ল্যান্ট হওয়ার পরেও বডি যদি হোস্ট ভার্সেস গ্রাফট, পড়েছিস কি হোস্ট ভার্সেস গ্রাফট রিজেকশন, পড়েছিস কি কি ফ্যাক্টর ওখানে কাজ করছে, ঠিক আছে, যদি রিজেক্ট করে দেয় বডি তাহলে আলটিমেট আমাদের আউটকাম কি আসবে, অ্যাগেন ডেথ। ল্যাবরেটরি ডায়াগনোসিসে আমরা কি দেখব, এগুলো ইম্পর্টেন্ট, এই পার্টটা প্যাথোলজি পয়েন্ট অফ ভিউতে তোমাদের ইম্পর্টেন্ট। কি আসবে আমাদের, কি দেখবো আমরা, এইচএসবি এজি, ঠিক আছে, আইজিএম আইজিজি, অ্যান্টি এইচবিএস অ্যান্ড অ্যান্টি এইচবিই অ্যান্ড ভাইরাল ডিএনএ ডিটেকশন করতে পারি, ডিএনএ ডাইরেক্ট ডিটেকশন করতে পারি। তাহলে আইজিএম আইজিজি, ঠিক আছে, আমাদের ইজি হয় কোনগুলো, এটা আইজিএম আইজিজি ব্লাড দিয়ে আমরা টেস্ট করে পেতে পারি। ডায়াগনোসিস ওই একই, ঠিক আছে, আইজিএম মার্কার অ্যাকিউট ইনফেকশনে, আইজিজি ক্রনিক ইনফেকশন। কারেন্ট ট্রিটমেন্ট ইন্টারফেরন আলফা, ট্রিটমেন্ট ওই কিছু ড্রাগ আছে, নাম মনে রাখলেই হবে, ইন্টারফেরন, তারপরে হচ্ছে ল্যামিভিডিন। হ্যাঁ, এবার আসছে আমরা প্রিভেনশন কি করে করব, প্রিভেনশন হাউ উইল প্রিভেন্ট, ট্রাই টু প্রিভেন্ট, কি করব আমরা, হাইলি ইফেক্টেড রিকম্বিনেন্ট ভ্যাকসিন দিয়ে আমরা ট্রাই টু প্রিভেন্ট, মুখটা ওপর দিকে, মোবাইলটা ওপরে রাখো, ঠিক আছে। কি করে প্রিভেনশন আমরা করব, ট্রাই টু প্রিভেন্ট ভ্যাকসিন ইমিউনাইজেশন, ঠিক আছে। হেপাটাইটিস বি ভ্যাকসিন জেনারেলি আমাদের বাচ্চাদের ভ্যাকসিন কোন মান্থে দেওয়া হয়, বার্থ 1 to 2 month, এগুলো তোমাদের জানতে হবে, কমিউনিটি মেডিসিনেও আছে, বার্থ 1 to 2 months, 6 to 8 months। আর ফর অ্যাডাল্ট কি ডোজে 0, 1, 6 monthsে ভ্যাকসিন দেওয়া হয়। এই যে আমরা তো অ্যাডাল্টদের ক্ষেত্রে আমাদের সবারই ভ্যাকসিন নিয়ে নেওয়া উচিত, যেহেতু আমরা এই প্রফেশনে কাজ করছি, তোমাদের ভ্যাকসিন দরকার। তোমাদের কি দেওয়া হচ্ছে, কোশ্চেন করবে, আমরা কিন্তু নিয়েছিলাম, ঠিক আছে, যখন ওয়ার্ডে কাজ করবে ভ্যাকসিন, মানে ডিউরিং ইন্টার্নশিপ টাইপে
ভ্যাকসিন মাস্ট, ঠিক আছে। এগুলো হচ্ছে এবার হেপাটাইটিস সি ভাইরাস। হেপাটাইটিস সি ভাইরাস এগেন কি ভাইরাস, এটা কি ভাইরাস, পজিটিভ স্ট্র্যান্ড আরএনএ জিনোম স্ট্রাকচার আর কিভাবে ইন্টারমিডিয়েট হচ্ছে সাইটোপ্লাজম ভায়া অ্যান্ড আরএনএ ইন্টারমিডিয়েট অ্যান্ড হেপাটিক ক্লিনিক্যাল ফিচার্স। আবার কি বলবো, সেই একই রিপিটেডলি কি আসছে, জন্ডিস, ক্রনিক হেপাটাইটিস হলে পারসিস্টেন্ট কী হবে, ইমিউনিটি সিস্টেমে এফেক্ট করবে, পেন হবে, ভমিটিং হবে, সিভিয়ার তোর অ্যাবডোমিনাল পেন থেকে আবার ডিটেক্ট করা শুরু ইজি হবে। ক্রনিক হেপাটাইটিস, ক্রনিক হলে আমাদের কি হচ্ছে, ক্রনিক হেপাটাইটিস সি ইনফেকশন ইজ এসেন্সিয়ালি দ্য সেম অ্যাজ ক্রনিক বি ইনফেকশন। ওই সবই অলমোস্ট ইকুয়ালি সেম, কিছু কিছু আমাদের এটা কম, ওর অ্যাজিলিটিটা কম, সেজন্য বেশি অ্যাফেক্ট করবে না। হেপাটাইটিস সি ইনফেকশন এই টাইটার দিয়ে আমরা কিভাবে ডিটেক্ট করব। রিস্ক ফ্যাক্টর, অ্যাগেন রিস্ক ফ্যাক্টর কি হচ্ছে, ট্রান্সফিউশন অর ট্রান্সপ্লান্ট ফ্রম ইনফেক্টেড ডোনার, ঠিক আছে। ইনফেক্টেড ডোনার থেকে যদি ব্লাড ট্রান্সফিউ বা অর্গান ট্রান্সপ্লান্ট হয় তাহলে হতে পারে ইনজেক্টিং ড্রাগ অ্যাবিউজ, হিমোডায়ালাইসিস অ্যান্ড সেক্সুয়াল হাউসহোল্ড এক্সপোজার, মাল্টিপল সেক্স পার্টনার অ্যান্ড বার্থ থ্রু এইচসিভি ইনফেকশন, মানে মাদার টু বার্থ কন্টামিনেশন। ল্যাবরেটরি ডায়াগনোসিস, অ্যাগেন আমরা কি কি করব, ডিটেকশন, আরএনএ ডিটেকশন, জিন ডিটেকশন, আর এইচ ভাইরাস লোড, ভাইরাল লোড দিয়ে আরটিপিসিআর দিয়ে, আরটিপিসিআর না পিসিআর টেস্টিং, ঠিক আছে। এইচসিভি আরএনএ পিসিআর টেস্টিং, ভাইরাল লোড ডিটেক্ট করতে পারবো, কতটা সিভিয়ারিটি, লোড ডিটেকশন মানে সিভিয়ারিটি। প্রগনোস্টিক টেস্ট, জেনোটাইপ, ভাইরাল লোড। প্রগনোস্টিক টেস্ট হচ্ছে প্রগনোসিস বেটার কি ব্যাড কি গুড, সেটা আমরা ভাইরাল লোড দিয়ে, যে কোনো ভাইরাল ইনফেকশনে প্রগনোসিস টার্মটা তোমরা প্রগনোসিস একটা হেডিং দিতেই পারো, ভাইরাল লোড ডিটেক্ট করে, ভাইরাল লোড উইল ডিটেক্ট দ্য ভাইরাল লোড, আর তার উপর ডিপেন্ড করে আমাদের ট্রিটমেন্ট পার্ট বা প্রগনোসিস আমরা ডিটেক্ট করতে পারি। ট্রিটমেন্ট, ইন্টারফেরন আর র্যাভিভিডিন। আউটকাম কি হচ্ছে, এইচসিভিতে আউটকামটা কি আসছে আলটিমেট, এখানে লিভার ক্যান্সার পসিবল, ঠিক আছে। তাহলে এইচবিভিতে কি ছিল আমাদের, কি ছিল, সিরোসিস অ্যান্ড ডেথ। এখানে আমাদের আলটিমেট এইচসিভিতে কি হচ্ছে, লিভার ক্যান্সারও হয় 1 to 5%, বাট লিভার ক্যান্সার আমাদের তাহলে কিটা ডিস্টিংগুইশন হয়ে গেল, এইচসিভিতে আমরা লিভার ক্যান্সার পেতে পারি, ঠিক আছে। আলটিমেট ক্যান্সার ফর্ম করতে পারে, কিভাবে ক্যান্সার ফর্ম করছে, হাউ ইট টার্নস টু ক্যান্সার, মিউটেশন হচ্ছে ডেফিনেটলি, তাই তো, মিউটেশন হয়ে রেপ্লিকেশন হচ্ছে। ক্যান্সার হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্যান্সার, কি হচ্ছে এখানে, কি হচ্ছে ক্যান্সার, কিভাবে হচ্ছে, মাল্টিপ্লিকেশন করে দিচ্ছে, এখানে একটু চেঞ্জ হচ্ছে, মাল্টিপ্লিকেশন করে দিচ্ছে সেলগুলোকে, খারাপ লিভার সিরোসিস মানে একদম ডিস্ট্রয় করে দিচ্ছে, সিরোসিস চেঞ্জ হচ্ছে, আর ক্যান্সার হলে মাল্টিপ্লিকেশন হচ্ছে নাম্বারে, ঠিক আছে। তাহলে কি কি হচ্ছে, সাবক্লিনিক্যাল কোর্স অ্যান্ড আলটিমেট আমাদের হেপাটাইটিস রেয়ার, ক্রনিক হেপাটাইটিস, লিভার সিরোসিস অ্যান্ড লিভার ক্যান্সার। প্রিভেনশন কি কি অফ হেপাটাইটিস সি, স্ক্রিনিং অফ ব্লাড, কি কি করবো আমরা প্রিভেনশনের জন্য, স্ক্রিনিং অফ ব্লাড, অর্গান টিস্যু ডোনার অ্যান্ড হাই রিস্ক বিহেভিয়ার মডিফিকেশন, ব্লাড অ্যান্ড বডি ফ্লুইড প্রিকিউশন, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি, এখানে আমাদের প্রিভেনশনের জন্য আমরা আগে থেকে, কেন এখানে যদি আমরা ডোনার নিয়ে থাকি, কোন ব্লাড হোক বা অর্গান, সেক্ষেত্রে আমরা ডিটেকশন আগে করে দেখব, পরেও দেখতে হবে যে চেঞ্জ কি আসছে। হেপাটাইটিস ডি, হেপাটাইটিস ডেল্টা ভেরিয়েন্ট, হেপাটাইটিস ডি এর স্ট্রাকচার তোমরা ইয়ে থেকে মুখস্থ করবে। হেপাটাইটিস ডি ভাইরাস, অ্যাগেন হেপাটাইটিস ডি ভাইরাস কি হচ্ছে অত ডিটেলে
ক্লিনিক্যাল ফিচার্সে কি আসবে? সিভিয়ার অ্যাকিউট ডিজিজ, লো রিস্ক, ক্রনিক ইনফেকশন। এখানে লো রিস্ক, রিস্ক ফ্যাক্টর নট মোর, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? সিভিয়ার অ্যাকিউট ডিজিজ, ডিএতে আমাদের সিভিয়ার অ্যাকিউট ডিজিজ। হেপাটাইটিস ডি আবার মোড অফ ট্রান্সমিশন এগেন কি হচ্ছে বলো? কি একই, রিপিটেডলি একই জিনিস। কি হচ্ছে আমাদের? ইনজেক্টিং ড্রাগ ইউজার আর আর কি হচ্ছে? সেক্স কন্ট্যাক্ট অ্যান্ড পারকিউটেনিয়াস এক্সপোজার। প্রিভেনশন কি করে প্রিভেনশন করব আমরা? কি করব? ডিটেকশন করে আমরা কি রুটে ঢুকছে সেগুলো ডিটেকশন করব, আইজিএম আইজিজি এগুলো ডিটেক্ট করব, আর তারপর ট্রিটমেন্ট। হেপাটাইটিস ই, ঠিক আছে, ক্লিনিকোভাইরাস, তোর ক্যালিডোভাইরাস লাইক ভাইরাস, এটা হচ্ছে একটু ডিফারেন্ট, এর সিভিয়ারিটি কম, ভেরি লায়াবল অ্যান্ড সেন্সিটিভ। হেপাটাইটিস ক্লিনিক্যাল ফিচার্স কি আসবে? ক্লিনিক্যাল ফিচার্স ইলনেস সিভিয়ারিটি, ইনক্রিজ এজ অ্যান্ড ক্রনিক সিকুয়েল, নন খুব একটা সিভিয়ার না, ঠিক আছে? হেপাটাইটিস ই এপিডেমিওলজিক ফিচার্স অত দরকার নেই। হেপাটাইটিস জি বলো। হেপাটাইটিস জি সিমিলার মরফোলজি অ্যান্ড জিনোম কার সঙ্গে? ফ্লেভিভাইরাস, ঠিক আছে? অ্যান্ড আমি তো মাইক্রোবায়োলজিস্ট নয়, এবার ফ্লেভিভাইরাস আমি ডেসক্রাইব করতে পারবো না। ইট ইজ ভেরি টাফ ফর মি কি ফ্লেভিভাইরাস ডেসক্রাইব করবে। এবার তোমরা ওটা কিন্তু তোমাদের জন্য বলতে হবে, কারণ প্যাথোলজিস্ট এসেও তোমাকে বলতে পারে, তুমি যেই এই টার্মটা ইউজ করবে সিমিলার লাইক ফ্লেভিভাইরাস বলতে পারবে না। তোমাকে ফ্লেভিভাইরাস মানে কি সেটা জানতে হবে, তবেই তুমি ইউ ক্যান টার্ম ইউজ করতে পারবে যে ফ্লেভিভাইরাস লাইক, ঠিক আছে? আমি এখানে পড়ানোর জন্য লাইক ফ্লেভিভাইরাস। এবার হোয়াট ইজ ফ্লেভিভাইরাস? ইউ মাস্ট নো দ্য ফ্লেভিভাইরাস, ঠিক আছে? রিস্ক গ্রুপ অ্যাকিউট ক্রনিক অ্যান্ড ফালমিনেন্ট হেপাটাইটিস। হোয়াট ইজ ফালমিনেন্ট হেপাটাইটিস? হোয়াট ইজ ফালমিনেন্ট হেপাটাইটিস? রেকারেন্ট। এই টার্মগুলো জানতে হবে, যে শুধু লেখা আছে পড়ে নিলাম না, ঠিক আছে? সবাই তো ইংলিশ মিডিয়াম কনভেন্ট থেকে নাও হতে পারে, বেঙ্গলি মিডিয়াম থেকে হতে পারে, ঠিক আছে? সেই জন্য যাদের একটু টাফ ডিফিকাল্টি লাগছে, ডিকশনারি খোলো, গুগল সার্চ করো কি ফালমিনেন্ট, তাহলে মনে রাখতে হবে না, মুখস্থ করতে হবে না, ঠিক আছে? ফালমিনেন্ট রেকারেন্ট, ঠিক আছে? অ্যাকিউট ক্রনিক অ্যান্ড ফালমিনেন্ট হেপাটাইটিস রিস্ক গ্রুপ অ্যান্ড কি হচ্ছে? ট্রান্সমিশন অ্যাগেন ট্রান্সমিশন ব্লাড থ্রু ব্লাড অ্যান্ড মাদার টু নিউবর্ন বেবিস। তাহলে কোনটা আমরা কোন গ্রুপটা পেলাম না? শুধু মাদার টু বেবি ট্রান্সমিশন সবেতেই বলেছি, বাট এক্সেপ্ট দেখে আসবে, এটা কিন্তু তোমরা সার্চ করবে, এটা একটা কোশ্চেন দিলাম। সবই কি হয় না হয় না, ঠিক আছে? কে বলবে আমাকে এটা নেক্সট ক্লাসে? দেখে আসবে, এরকম কোশ্চেনই দেয় ইয়েতে, তোমাদের পিজির জন্য এক্সাম দিতে যাবে এই টাইপেরই কোশ্চেন আসবে। এটা কনফিউজিং না? সবেতেই তো আমি দেখলাম, বাট এক্সেপ্ট কোনটা হচ্ছে না, ঠিক আছে? প্রিভ্যালেন্স ইজ হায়ার ইন ACV infected people. Prevalence is higher. What is the meaning of prevalence? What is the meaning of prevalence? কমিউনিটিতে প্রিভ্যালেন্স কতটা ইউজ হয় তো? হ্যাঁ, তাহলে এটা আমাদের হায়ার ইন ACV ইনফেক্টেড পিপল। যদি ACV অলরেডি ইনফেক্টেড হয়ে থাকে, তার কিন্তু এই জিটা হওয়ার চান্স থাকে, ঠিক আছে? আর কিছু নেই, ওই অ্যান্সার। হ্যাঁ, বিতে ভালো করে পড়বি, ঠিক আছে? দেখে বলবি আমাকে। চলো, আর কিছু বল, এটা থেকে আর কিছু কোশ্চেন আছে? কিভাবে অ্যান্সার লিখবে তোমরা? হাউ উইল রাইট দ্য অ্যান্সার হেপাটাইটিস যদি দেয় অ্যাজ জেনারেল? ফার্স্ট নামা, আমি অনেক দূরে আছি। একটা ওভারঅল ডেফিনেশন, দেন টাইপস,
টাইপসের শুধু ABC এরকম না, ইউ মাস্ট নো দ্য নেম অরিজিন, ইয়ার, ওগুলো জিজ্ঞাসা করে, ঠিক আছে? এক্সটার্নাল যে কোনো মানে একদম টাফ এক্সটার্নাল হলে তোমাকে জিজ্ঞাসা করবে কোথা থেকে অরিজিন হয়েছে, কোন ইয়ারে, ঠিক আছে? মাইক্রোর জন্য মোস্টলি মাইক্রোতেই জিজ্ঞাসা করে, প্যাথোতে না, ঠিক আছে? আর তারপরে কি কি ক্লিনিক্যাল ফিচার্স ডায়াগ্রাম দেবে, ক্লিনিক্যাল ফিচার্স, তারপরে আউটকাম, আর তোমার ট্রিটমেন্ট পার্ট, রেপ্লিকেশন, মোড অফ ট্রান্সমিশন, রেপ্লিকেশন, ঠিক আছে, সাইন সিমটমস, ঠিক আছে? একটা ওভারঅল তোমরা চক আউট করে নেবে, যে কোনো ক্লাস হয়ে যাবার পর একটা চক আউট করে নেবে, আর যখন পড়বে ওইভাবে ফ্লো চার্ট, ডায়াগ্রাম, ঠিক আছে? থিওরি না, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, যে কোনো মেডিকেলের সাবজেক্ট নট এ থিওরি, মানে নট এ হিস্ট্রি, ইট ইজ এ, তুমি যখন পড়ছো জাস্ট মেনশন ডায়াগ্রাম, ফ্লো চার্ট, ঠিক আছে? ডায়াগ্রাম, ফ্লো চার্ট, বক্স, পিকচার একদম ভরিয়ে দাও, ব্যাস তাতেই দেখবে মার্কস আসে। অ্যান্ড যখন তোমরা এতে যাবে, এক্সাম দিতে যাবে, তোমাদের মেন মোটো তো পিজি করতে হবে, ঠিক আছে? পিজির জন্য এইভাবেই কোশ্চেন আসে, প্যাটার্ন অফ কোশ্চেন এখন থেকে একটু দেখো, এরকম অদ্ভুত টাইপেরই কোশ্চেন আসে, বা তখন এই থিওরি পড়ে ওইভাবে হবে না, ডায়াগ্রাম মনে রাখলে তোমরা ইজিলি লিখতে পারবে, ইজিলি অ্যান্সার দিতে পারবে। আর ক্লিনিক্যাল, এইবারে এই লাস্ট এক্সামে আমি দেখেছি ক্লিনিক্যাল ওরিয়েন্টেড, আবার প্যাটার্ন চেঞ্জ হয়েছে, তো এবছর থেকে কিন্তু প্যাটার্ন চেঞ্জ হয়েছে। আগে আসতো এই আমি যেরকম টাইপ বলছি, কোশ্চেনগুলো এক্সপ্লেন করছি, ওইভাবে আসতো, বাট নাও ইট ইজ নট লাইক দ্যাট, এখন হচ্ছে ক্লিনিক্যাল ওরিয়েন্টেড। কেন ক্লিনিক্যাল করছে না স্টুডেন্টরা, ওরা নোটিস করেছে বা ডিসকাশনে এসেছে, সেই জন্য দে আর কিপিং মোর অ্যান্ড মোর কোশ্চেন্স রিলেটেড টু ক্লিনিক্যাল, ঠিক আছে? One is two types of glands. Basically, one is exocrine glands. Exocrine mane ki, which are having ducts, full of ducts, those secrete and we get the effects. Common are, bolo du ekta naam, exocrine er naam bolo. খুব কমন, saliva, very common, tears, yes. So these are the exocrine glands. But the human modulation, the homeostatic balance are maintained by the ductless glands, those who are not having any duct. And those glands, they control each and every part of our body. Every movement, এই বিড়বিড় করলে কথা বললে আমি কিন্তু বলবো না কথা, তোমরা বলবে আমরা শুনবো, আমি শুনবো, বা আমি বলবো তোমরা শুনবো। I will try to create some interest, very interesting topic. What I am taking is very, very interesting, I am telling you. Shono, listen from me. We are the best creation of God. We mane amra human being. Best creation. Keno? Eta developed. সেখানে কি আছে? আমরাই পারি চাঁদে যেতে, আমরাই পারি চন্দ্রায়ন, কোনো প্রাণী পারবে না পৃথিবীর ওইখানে পৌঁছতে। দিস ইজ ডিউ টু দিস। সো উই আর দ্য বেস্ট। বলতে পারুন হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট অফ দ্য বেস্ট? বেস্ট অফ দ্য বেস্ট আমি আজকে যেটা পড়াবো, দ্যাট ইজ দ্য বেস্ট অফ দ্য বেস্ট। কেন? Why? The reason is, পৃথিবীতে এত গান, এত গল্প, এত উপন্যাস, এত কবিতা হাজার হাজার বছর ধরে লেখা হয়ে গেছে। কাদের নিয়ে? নারীদের নিয়ে।
হাজার হাজার বছর ধরে যুদ্ধ, war, power and woman, they are the two things for which এই যে হাজার হাজার বছর ধরে এত যুদ্ধ হয়েছে, সব কিছুর পেছনে ছিল পাওয়ার অ্যান্ড ওমেন। তো ওয়াই, হোয়াট ইজ দ্য, মানে ওখানে কি এই রহস্যের জাল যদি আমাদের খুলতে হয়, আমাদের জানতে হবে। We shall have to know estrogen, most mysterious hormone of human being. I have explored, I have gone through each and every point of this, and what I have come to the conclusion, believe me, if there is anything, the best creation of human being is estrogen. কেন? আমরা আসছি আস্তে আস্তে, layer by layer we will come. Now this is a substance which can induce estrous cycle in overectomized animal. Very simple. এর মধ্যে কিছু বলার নেই। estrogen, I will go on telling you layer by layer, point by point, but before that I will tell you, we have got in human natural estrogen and another is synthetic estrogen. Look at these natural estrogens. A natural estrogen, এই যে আমাদের female life is governed by estrogen, totally governed by estrogen. তোমাদের এগুলো জানি না ফিজিওলজিতে কতটা পড়েছে। Most common type during childbearing age is estradiol. If there is pregnancy, then we will see estriol during pregnancy. And last but never the least, even after when the childbearing age of woman ceases, then also we get estrogen. ঈশ্বর একেবারে ঢেলে দিয়েছেন। কিভাবে? We will see it. Now you can see the structure. আজকাল আমাদের খুব একটা লাগে না, তোমাদেরও দরকার নেই। 18 কার্বন অ্যাটমস এর ডিফারেন্ট স্ট্রাকচার, আমি এত ডিটেলে যাব না এটাতে। Now we are coming to, we have got natural estrogen, we have got synthetic estrogen in our hand. Synthetic estrogen আবার may be steroidal, may be non-steroidal. Steroidal এর মধ্যে ইথিনাইল estradiol, মেস্ট্রানল, টিবোলন, and non-steroidal diethyl stilbosterol, hexastrol and dinestrol. These are the non-steroidal synthetic estrogens. Regulation of secretion of estrogen. This hormone controls the entire woman's human life. Entire. Now coming to এটা কিরকম করে দিয়েছে রে, তো জ্বলছে না দেখছি। So what is the source? We all know that hypothalamus controls secretion, synthesis, secretion of all the hormones. So by gonadotrophic releasing hormone, it stimulates anterior pituitary. Then we get from anterior pituitary two. One is follicular stimulating hormone, another is luteinizing hormone. And
stimulating ovary, we get estrogen, and another we get progesterone. Now, if we see, progesterone has a negative feedback effect on hypothalamus, and estrogen has a negative feedback effect on anterior pituitary. And so what we get? Ultimately, from that we get relaxin, which relax and dilate cervix, placenta, and inhibits follicular stimulating hormone release. ওই এখনো গেঁজাচ্ছিস তোরা? So কি হলো? How it is regulated? From pituitary, FSH is secreted and FSH is stimulated, which causes ovary to develop through estrogen the release of egg, and in its turn it causes lining of the thickening of the uterine wall. Then what FSH does, it stimulates release of LH, and ultimately it causes secretion of luteinizing hormone from period gland, from pituitary gland. LH causes ovulation and release of progesterone. I will come to that progesterone later on. কি করে না estrogen? The entire woman's life, body, womanhood, entire thing is governed by estrogen. Entire thing. If we see, starting from brain, health adjusts body temperature, increases memory, adjusts libido. Coming to the heart, it has been seen that during childbearing age, the incidence of heart attack in women is much less than men. The answer is protective role is of estrogen. It protects from cholesterol, development of secondary sexual characters, breast development, it prepares for breastfeeding, skin, contour of the skin, the softness, the smoothness, the everything is controlled by estrogen. Very interesting, I tell you. Come to the liver, it reduces the cholesterol. Ovary, we all know by that time that it produces produced from the growing of eggs. Uterus, it prepares uterus for monthly cycle, menstrual cycle. Coming to the vagina, the protective mechanism of the nature is given by estrogen. That is the moist part as well as controlling of pH. Usually otherwise during, and that's why it is told, during cycle, during the menstrual period, the chances of having infection is much more, because then only reduction of estrogen causes alteration of pH. Normal pH of vagina is acidic. All are controlled by estrogen. And nevertheless the bone, estrogen starts secreting when? যখন আমাদের growth অর্থাৎ epiphyseal fusionটা শুরু হয়ে যায়. So bone density is complete, then a woman gets the full secretion of estrogen.
Now the actions. Very important on the sex organs, all responsibly. এগুলো আমরা সবাই জানি, because physiology তে তোমাদের এগুলো সব পড়ার কথা। Responsible puberty changes, growth of uterus, fallopian tube and vagina, enhanced sperm penetration. Deficiency lead to ectopic changes in the female reproductive tract. এত কথা বলে তো আমি পড়াবো না, বলবো না কিছু। The secondary sexual characters are all developed by estrogen. Breast, I have told, pubic and axillary hair, feminine body contour. তোমরা এগুলো অ্যানাটমিতে সব পড়েছো, so I need not describe. You are not novice now. I need not describe. So, all the beneficial estrogen effect, breast, এগুলো সবই production of milk and liver and heart, and controls cholesterol, which in turn protects heart. Metabolic effects, very important metabolic effects. Anabolic, it is weaker than testosterone, and that is the reason why basically women are weaker as compared to males in general. এটা বললে আবার গায়ে লেগে যাবে কারো, আমরা হাম কিসি সে কম নেই, আজকাল তো অর্গানাইজেশনের যুগ, বাট নেচার হ্যাজ গিভেন estrogen in such a way it is comparatively weaker than testosterone, the male sex hormone. Then bone mass, yet again, এটা আমি বলেছি already, it causes water and salt retention, so excessive use can lead to edema. Blood pressure may rise on prolonged use of estrogen. Hey, meta. Glucose tolerance, lipid profile, this is very important. Plasma LDL cholesterol level is lowered. HDL, we know that the good cholesterol is HDL, it is increased. Triglyceride level increased, raised HDL LDL ratio. So, bhaloi bhalo. Then the blood coagulability. It induces synthesis of clotting factors 2, 7, 9 and 10. Fibrinolytic activity. Lowering of the plasminogen activation inhibitor 1. Vascular endothelium, that's 3. Nitric oxide, synthesis and prostaglandin I2 production, which are leading to vasodilatation. It is one of the reasons that during the gestational age, the possibility of precipitation of hypertension is less. হয় না তা নয়, but it is less. Gallbladder, কোথায় নেই, সর্বত্র বিরাজমান, everywhere of your woman's body. Lithogenicity increases cholesterol, chyle secretion decreases bile secretion. Hormonal binding globulins, plasma sex hormone binding globulin, TBG, CBG. So, now we have all described this reproductive tissue, non-reproductive tissue. আমরা জানি. So, if you look at, এই ছেলেটা ওই দিকে কেন, আমার দিকে তাকাও না। উফ। So, একটা কথায় কথায় চোখে জল চলে আসে, হ্যাঁ করে কিনে দেয়। It is not bad. That's why you are estrus, the most prestigious hormone you possess by gift of God. চোখে জল আসে, emotion.
Emotion is more in women, all due to estrogen. Everywhere, in every aspect of life, everything governed by estrogen. Increase blood coagulability, maintain normal skin structure. I have told you all these things. Non-reproductive tissues. Now coming to the basic things, estrogen receptors. We have got two types of receptors, alpha and beta receptors in the tissues of breast, uterus, brain, heart, liver and bone. So we have two types of receptors, alpha and beta. Now mechanism of action, genomic actions, estrogen on the specific receptor, কি হয় কতগুলো conformational changes occur. So it ultimately regulates protein synthesis. There are some non-genomic actions also, that is with the binding of the estrogen receptors on the cell membrane. So genomic action as well as non-genomic action. এটা হচ্ছে basic mechanism of action. এটা আমি একটা আমার কাছে একটা configuration আছে, এটা যদি কেউ চাও. So this is actually how the receptors are there, how they are modulated, how they are controlled, membrane receptors, messenger RNA leading to protein synthesis. এটা হচ্ছে basic mechanism of action of estrogen. Now coming to the pharmacokinetics. Pharmacokinetics মানে কি, আমরা we have got natural estrogen and sometimes we have to give in certain conditions exogenously estrogen আমাদের দিতে হতে পারে. So now regarding absorption, orally it is well absorbed, transdermal use হয় in certain conditions, particular use is in the post-menopausal women when there is deficiency of estrogen, leads to certain problems. আমি পরে আসছি এগুলোতে. Their natural estrogens are distributed largely plasma by the specific binding and albumin. So converted to estrone, vice versa in liver, estrone controlled in estradiol. Phase 1 reaction is conjugation with glucuronic acid, phase 2 reaction is sulfation. These are the two types of metabolic action that occurs. How they are excreted? Deconjugation in the intestine, considerable enterohepatic circulation. That's why always, what is the importance of এগুলো কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করবে. What is the importance of enterohepatic circulation? When any drug in any form, it goes into the enterohepatic circulation, here reaction goes in because it is not getting chance to be excreted. So it is within the system. Okay, mainly excreted in urine, maybe excreted in bile. So this is a pharmacokinetic process of estrogen. Now coming to the doses, there are different preparations are available, different doses in different forms, in different types. আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি এস্ট্রোজেন, সে তার উপর ডিপেন্ড করে ডোজটা ফর্মুলেটেড হয়. ওকে, সো অ্যাকচুয়ালি estradiol 0.1 milligram is equivalent to ethinyl estradiol, and then 0.1 milligram which is equivalent to mestranol 0.15 milligram. Now that is again equivalent to conjugated estrogen 10 milligram. That is again estrogen equivalent to estriol succinate 16 milligram. That is again equivalent to diethyl stilbosterol. এটা ইউজ হয় না খুব একটা diethyl stilbosterol. So you see that equivalent parenteral doses,
প্যারেন্টেরাল ডোজেস বিকজ আমরা এগুলো মোটামুটি ইনজেক্টেবল ফর্মে এগুলো ইউজ হয়। ওরালি নর্মালি ইনঅ্যাক্টিভ, নট অলওয়েজ, আমি আসছি পরে, partially metabolized, similar activity of both dosage forms. Preferred route oral, IM route, and used in high dosage if required, particularly in estrogen used in CA prostate. Keno re baba? Keno? Bolte paro? Because when there is CA prostate, the basic reason usually remains that yes, hypergonadism, or in the other way, hyperactivity of the male sex hormones, which lead to CA prostate. One of the reason, and it has been seen that by use of estrogen, we can control CA prostate. Kintu onek hazard ache. I will come to that. Different preparations are available. Estradiol 2.5 to 10 milligram IM, conjugated estrogen, এইটা dysfunctional uterine bleeding হলে তখন আমরা দিই conjugated estrogen. সব ডোজ মনে রাখার সত্যি দরকার নেই, but you should at least remember few name of estrogen preparations. So these are the estrogen preparations. I was telling about this transdermal patch. You know what is transdermal patch? Motion sickness e use hoy খুব commonly. এছাড়া আরো অনেক ইউজ আছে, but this is also very much used in postmenopausal women. Now actually in menopausal symptoms, bone density, vaginal epithelium, plasma gonadotropin levels are comparable to those of oral therapy. Very effective transdermal patch. আমি বলবো what happens in menopausal age, what is the problem in menopausal age. I will tell you, because today you will have to know. When you know today, tomorrow when you go to the gynae, you will be able to understand a woman's psychology. That is the most important part. The feelings, the difference, mild systemic side effects. Naturally, transdermal absorption is less. Avoid hepatic deliveries. Thromboembolic fulminant avoided. Serum lipid profile level less marked. Obviously. Now, what are the uses of estrogen? কোথায় আমরা ইউজ করব? কোথায় আমরা ইউজ করব? Naturally, number one is the hormone replacement therapy in menopausal women. Or আরেকটা ইউজ হতে পারে, মেনোপজ তো একটা হয় ন্যাচারাল মেনোপজ, আরেকটা কি হতে পারে? আরেকটা হতে পারে হিস্টেরেক্টমাইজ এন্ড ওমেন। সেখানেও তো আমার সিক্রেশন আমার তো কমে যাচ্ছে, ওভারি ইউটেরাস যদি পুরোটা বাদ দিয়ে দিই তাহলে তো কমে যাবে। দ্যাট ইজ অ্যানাদার। সেনাইল ভ্যাজাইনাইটিস, দিস ইজ এ ডিসঅর্ডার। অনেক সময় দেখা যায় অনেক গার্লদের পিউবার্টিটা ডিলেড হয়ে যাচ্ছে, বাবা মা are getting anxious. My daughter is not getting the puberty, it is not having the menstruation. It is also a matter of concern. Then sometimes estrogen may be given. Dysmenorrhea, I think 99% of women in their life cycle experience dysmenorrhea in different forms. During period, they develop, and when it becomes, don't give a regular form estrogen, but when you are compelled, then only you will use estrogen. Acne, yet again, is a problem. Dysfunctional uterine bleeding and CA prostate, I have already tell you. These are the major indications of
estrogen, major indications. Now coming to the side effects. আমি বলেছিলাম তোমাদের অনেকবার যে a drug is no drug without side effect. Like many side effects. প্রথমেই মেল, এই আমি বলছিলাম না সিএ প্রস্টেটে মেলকে দিলে obviously যেটা হবে suppression of libido and gynecomastia. These are all hazard in a male. Children you cannot give because stunted growth হয়ে যাবে, because fusion of epiphysis হবে আর growth হবে না. So you'll have to be very cautious and careful. Reduction of adult structure. Post-menopausal women on HRT, risk of irregular bleeding, and definitely this is the most danger, that is endometrial carcinoma. ওই দেখ কি কত কথা বলছে রবি ঠাকুরের দেশে। Existing breast cancer, it can increase the growth of the cancer. Long-term estrogen therapy, অনেক রিস্ক আছে। কি রিস্ক হতে পারে? গলস্টোন হতে পারে, বিনাইন হেপাটোমা হতে পারে, মাইগ্রেন। আচ্ছা, how many girls you have not complained experienced migraine in your lifetime already? Raise your hand. কারো একবারও মাইগ্রেন হয়নি? Why I am asking this question? There is a reason. আর একটু হাত তোলে না। তোমার কোনদিন মাইগ্রেন হয়নি? Never. Good. Congrats. 2 3 Now 4. Then reason is what I am telling. Migraine is one of the most common adverse effect of estrogen. You are lucky enough that you did not experience migraine. Many of the women experience particularly during their early post-puberty, teenage. Most. So, definitely in pregnancy will not give, and vaginal and cervical CA in female, offspring in childhood or early adulthood. Now coming to the anti-estrogens and specific estrogen receptor modulators. Specific because we have got drugs which have a specific role. Anti-estrogens, clomiphene is very much used. It induces gonadotropin secretion by blocking estrogen feedback, inhibition of pituitary. So very important. And a short note প্রায় আসে পরীক্ষাতে, প্রায়, very often. Used for infertility due to failure of ovulation and in vitro fertilization, oligospermia in males. This clomiphene is used. যেখানে sperm count অনেক কম থাকে মেলে, সেখানেও অনেক সময় clomiphene ইউজ হয়। Fulvestrant, that ACR down regulator used for metastatic estrogen receptor positive breast cancer in postmenopausal women which has stopped response to tamoxifen. We are coming to tamoxifen. Acha, ACRMs, they exert estrogenic as well as anti-estrogenic action in tissue in very selective manner. Used before or after menopause. Can help in slowing metastasis of cancer. It can treat osteoporosis. This is another hazard of cessation of estrogen in women is osteoporosis. বাড়িতে তোমরা অনেকেই দেখে থাকবে মা মাসিদের অস্টিওপোরোসিস হয়ে যায়, অনেকে আর্থ্রাইটিস ডেভেলপ করেন, খুব suffering, very painful situation. And that's why I was telling you, the girls, you were lucky enough to get a hormone like this. So long it's with you,
you are protected. But nature has created in such a way, দেবে দেবে কিন্তু একটা সময় তো চাবিটা ঘুরিয়ে দেয় না. That is the problem. So you have to understand those things. Coming to that, এগুলো সবই আমি বলবো. Tamoxifen, this is another very important drug. Tamoxifen, antagonist action in breast CA, blood vessels, partial agonistic activity on uterus, bone, liver, pituitary, used in the treatment of breast cancer in both pre and post menopausal women. Tamoxifen. Early cases used post mastectomy for adjuvant therapy. অনেক সময় ম্যাস্টেক্টমি হয় করতে হয় ডিউরিং CA breast. And early cases and advanced cases part of palliative therapy. Only drug approved for breast cancer in premenopausal women. Tamoxifen, only drug that is available. Other uses, primary prophylaxis of breast CA in high risk women, alternative to clomiphene in male infertility. Tamoxifen may be used, but with a pinch of salt, খুব restriction নিয়ে use করতে হয়. Very restriction. Raloxifene another. এটা হচ্ছে estrogen. What is partial agonist? ব্যাস, যে জিজ্ঞেস করবো আর কোনো আওয়াজ নেই. What is partial agonist? আমি কানে শুনতে পাই না আজকাল, কি হয়েছে কে জানে. জোরে বল না. তোমরা না অনেকটা ওই ইয়ের মতো, তোমাদের একটা গল্প বলি. আমি একটা সেমেস্টার চায়নায় পড়াতে গেছিলাম একবার, 2004 সালের গল্প বলছি. চায়নায় ওখানে ইন্ডিয়ান নেপালি স্টুডেন্টরা দেখতাম পড়াতাম. একদিন আমি ক্লাসে দেখছি পেছন দিকে অনেকগুলো চাইনিজ স্টুডেন্ট বসে আছে. তো স্টুডেন্টরা যারা ইন্ডিয়ান বা নেপালি, ওরা অনেক কোয়েশ্চেন করছে, হাত তুলছে, এই বলছে স্যার এটা কি ওটা কি, অনেক সো মেনি কোয়েশ্চেন্স আর কামিং. ওরা প্রচন্ড অবাক হয়ে শুনছে যে স্টুডেন্টরা কোয়েশ্চেন করছে, এটা আবার কি কথা হলো. তো বিকেলবেলা একটা বিশাল মাঠ ছিল, দারুণ সুন্দর, খেলাধুলা ওদের খুব ছিল. আমি বিকেলে গিয়ে ওদের ঘুরতাম, ওখানে অনেক এক্সারসাইজ করার কিছু ছিল, ওইসব করতাম. এনিহাও, তো তারপরে স্টুডেন্টরা আসতো, ওদের সঙ্গে বসে গল্প গুজব করতাম. তা আমি গিয়েছি বিকেলে, ওখানে গিয়ে যাওয়ার পর দেখি কয়েকটা চাইনিজ ছেলে আমাকে ঘিরে ধরেছে. ওরা ইংরেজিটা খুব উইক, এখনো ওরা তো শিখছে, এখন ওরা আস্তে আস্তে. তো ভাঙা ইংরেজি আমাকে বলছে যে স্যার আমরা একটা জিনিস না আপনার ক্লাসে শুনলাম. আমরা তোমরা কেন এসেছিলে? বলে আপনার কথা খুব শুনেছি, আমি ওখানে খুব নাকি বিরাট পণ্ডিত আর কি, অবস্থা খুব খারাপ আর কি, তাহলে আমার মতো লোক পণ্ডিত, বুঝে দেখো. যাই হোক, তো ওরা শুনতে গেছে আর যে ক্যা হ্যায় রাজ ক্যা হ্যায়. হোয়াট মেড দেম সারপ্রাইজড, ওরা জিজ্ঞেস করছে স্টুডেন্টরা এরকম ভাবে আপনাকে এত কোশ্চেন করছে কি করে? না স্টুডেন্টরা কোশ্চেন করবে না তো বাবা কারা করবে? বলে না স্যার আমাদের তো উই আর নট অ্যালাউড টু আস্ক এনি কোয়েশ্চেন. চায়না তো কমিউনিস্ট কান্ট্রি, ওদের কমিউনিজমের একটা বেসিক কনসেপ্ট আছে, when a teacher means your leader, when your teacher or leader will say anything you obey it. কোনো প্রশ্ন নয়, don't ask any question. এটা এভরি অ্যাসপেক্টে চায়নাতে ওটাই ওরা জানে. সো আমি ওই জন্য তোমাদের জিজ্ঞেস করলাম যে তোমরা you will not ask any question in any way, so better go to China, you will be very happy there. Anyhow, so raloxifene DNA target is there, raloxifene response element, ormeloxifene. আচ্ছা সময়টা কম আছে বলে আমি একটু স্পিড বাড়াচ্ছি.
aromatase inhibitor, letrozole and anastrozole, orally active, and this exemestane, orally active, steroidal and irreversible type 1 inhibitor. Now coming to progesterone, আমি আজকেই যেটা আমার প্ল্যান হচ্ছে আমি আজকেই প্রজেস্টেরনটা বলে নেব। নেক্সট ডে টুমরো I will go to OC pill, oral contraceptives, okay? Progesteronটা কি? It primarily produces corpus luteum from ovary. প্রিপারেশনস গুলো আগে বলে নি, তারপরে আমি আসছি। প্রজেস্টেরন অ্যানালগ কি কি আছে? হাইড্রক্সিপ্রোজেস্টেরন অ্যাসিটেট, দেন মেড্রক্সিপ্রোজেস্টেরন অ্যাসিটেট, মেজেস্ট্রল অ্যাসিটেট, নন-মেজেস্ট্রন অ্যাসিটেট, 19 non-testosterone derivatives, norethindrone, linestrol, allylestrol, and comparatively newer 19, এখন আর newer বলি না, এখন comparatively newer, not testosterone derivatives, desogestrel, norgestimate, gestodin. আমরা তখন ইস্ট্রোজেন পড়ছিলাম। প্রোজেস্টেরন ইস্ট্রোজেন ইজ কমপ্লিমেন্টারি টু ইচ আদার। কি করে? সিক্রেটরি এন্ডোমেট্রিয়াম তৈরি করে, ইনহিবিট ফলিকুলার ম্যাচুরেশন অ্যান্ড ওভিউলেশন। প্রোজেস্টেরন সিজেশন হলে তবেই কিন্তু মেনস্ট্রুয়েশন হয়, ডেভেলপ করে। তার মানে progesterone has got a inhibitory role, and that is the reason why in a disease like endometriosis, আমি বলবো তোমাদের পরে, progesterone is used to produce artificial pregnancy. আমি আসছি পরে। Abrupt decline in progesterone at the end of the cycle is the main determinant of the onset of menstruation. এগুলো ফিজিওলজি তোমরা সবাই পড়ার কথা। Progesterone is important for maintenance of pregnancy. During pregnancy, whole progesterone maintains pregnancy. From cholesterol, it is synthesized, pregnenolone, and then progesterone. High fast-pass metabolism, commonest question in Viva. Fast-pass metabolism. না পড়ে পরীক্ষায় যাবে না। Inactive orally, but inactive orally বলে তো হবে না। progesterone অনেক preparation, depot preparation, different type of preparations are there, including OC pill, সেখানেও তো প্রিপারেশন হয়। সো মাইক্রোনাইজড প্রিপারেশনস করা হয় যাতে করে এই যে ইনঅ্যাক্টিভেশনটা অ্যাক্টিভেটেড হয়ে যায়, আনলেস স্পেসিফিকলি ফর্মুলেটেড। Even after intramuscular injection, normal half-life is 5 to 7 minutes. Degraded in liver, pregnenolone, glucuronate and sulfate conjugation. Most synthetic progestins are orally active. Synthetics we are talking have plasma half-life of 8 to 24 hours. কোথায় আমরা ইউজ করব? ওসি পিল, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, ডিসফাংশনাল ইউট্রাইন ব্লিডিং, endometriosis, inoperable endometrial carcinoma, premenstrual tension. This is very judiciously is being used in premenstrual tension. আরেকটা হচ্ছে threatened abortion. গাইনিতে ভালো করে পড়বে এগুলো তোমরা। Common adverse effects, very common is breast engorgement, অনেক সময় breast pain হয় ভীষণ। Increased risk of breast cancer with prolonged use in HRT. That's why in HRT very judicial use of estrogen and progesterone are being used in a very very low dose. আমি পরে বলবো এটা। Rise blood sugar,
and long-term use, body temperature is increased, it may precipitate headache, fluid retention, it can lead to edema, weight gain, libido is decreased, 90 not testosterone, lower HDL cholesterol levels, virilization of fetus and congenital abnormality. So very careful, very judiciously, you shall have to use progesterone. Some anti-progestins, mifepristone, it is synthetic steroid, prevents pregnancy when used within 50 days of last menses, also has anti-androgenic and anti-glucocorticoid activity. কোথায় ইউজ করব আমরা? টার্মিনেশন অফ প্রেগন্যান্সির জন্য ক্যান বি ইউজ, বাট ইট ইজ নট routinely used for that. As contraceptive, for softening of the cervix, কখন softening দরকার হবে? Cervix during labor, তাই তো? For induction of labor, onapristone, pure progesterone receptor antagonist. আর একটা কি? Gestinone, used to treat endometriosis. Endometriosis নিয়ে আমি একটু পরে বলবো তোমাদের পরের দিন। আচ্ছা, মিফেপ্রিস্টোন, দিস ইজ ভেরি ভেরি, এটা কিন্তু শর্ট নোট প্রায় আসে, বি কেয়ারফুল। 19 non steroid, anti-progesterone, anti-glucocorticoid, weak androgen. In absence of progesterone during anovulatory cycle or after menopause, it exerts weak progestational activity. Thus, it is now regarded as specific progesterone receptor modulator. কোথায় ইউজ করব? পোস্টকয়েটাল কন্ট্রাসেপশন। পোস্টকয়েটাল কন্ট্রাসেপশনের জন্য different drugs are being used, but very judiciously. Usually 600 milligram is given within 72 hours of the intercourse. Once a month contraception, অনেক সময় কন্ট্রাসেপশনের জন্য দেওয়া হয়। Single 200 milligram injection given 2 days after mid-cycle each month. Sometimes used in induction of labor, termination of pregnancy up to 7 weeks. এখন 6 months পর্যন্ত কোর্ট adjourn করে দিয়েছে termination of pregnancy. So 7 weeks is nothing. 600 milligram single oral dose. To improve success rate, current recommendation is followed by 48 hours later by a single oral dose of 400 milligram misoprostol. Misoprostol হচ্ছে কি? Prostaglandin, yes. Administered within 10 days of missed period, apparent heavy period, with dislodged blastocyte in 90% of cases. It occurs. Low dose of misoprostol, 10 to 24 milligram daily, used in uterine leiomyoma. Ulipristal, SPRM, medical uses, emergency contraception, 30 milligram tablet, 30 milligram tablet within 120 hours. Uterine fibroid, daily dose 5 milligram. তোমার মনে হয়? আচ্ছা, agonistic activity in tissue where co-activators predominate and antagonistic activity where co-repressors are excess. Ulipristal acetate, asoprislin, and একটা হচ্ছে Proelex. So আমরা জানলাম যে ইস্ট্রোজেন আর প্রজেস্টেরনের আমাদের জানতে হবে যে এদের হোয়াট ইজ দ্য রোল ইন এ ওমেন লাইফ, অ্যান্ড দের ইজ নো এন্ড টু ইট। আমরা যতটুকু জানি এর বাইরেও আই টেল ইউ দের আর মেনি থিংস উইচ আর নট ইভেন টুডে বিন ডিসকভার্ড। সো we shall have to go on exploring. আমার
my thesis work was on prostaglandin and effect of prostaglandin on uterus. But of course, that time it was on rat, not human. Amra animal experiment করেছিলাম. So we long back, such a long period. So we shall have to go a long way. Tomorrow we will discuss contraception. So now, tooth anatomy, 3 parts: crown, neck and root. ठीक है? ऊपरेर पार्टটা crown, নিচের পার্টটা root, মাঝের পার্টটা neck. 3 hard tissues: enamel, dentine, dentine আর নিচের পার্টটা cementum. ঠিক আছে? এটা জিঞ্জিভা আর সিমেন্টামটা জিঞ্জিভার সঙ্গে অ্যাডহেয়ার করে থাকে। অ্যান্ড হিয়ার ইজ সামথিং কল্ড এস অ্যাপিক্যাল ফোরামেন। হ্যাঁ, লেখা নেই, বাট এই পোর্শনটা অ্যাপিক্যাল ফোরামেন, যে ফোরামেনের মাধ্যমে নার্ভস অ্যান্ড ব্লাড ভেসেলস কোথায় আসছে? পাল্প ক্যাভিটিতে। দিস ইজ দ্য পাল্প ক্যাভিটি, হিয়ার উই উইল হ্যাভ নার্ভ অ্যান্ড ব্লাড ভেসেলস। ওকে, বোঝা গেল? সো নাও একটা গেস করো, which part from মানে টুথের কোন পার্ট থেকে আমরা ডিএনএ স্যাম্পল বের করব? এনি গেস? পাল্প। এনিবডি এলস? কি মনে হয়? পাল্প। কি মনে হয়? পাল্প। ওয়াই পাল্প? আচ্ছা, কালকে ক্লাসে এসেছিলিস তো? থিওরিতে এসেছিলিস? তাহলে কোন পার্টটা টাইম সিরিজ জেতের জন্য কোনটা ইম্পর্টেন্ট বলেছিলাম লাস্টে, যেটা ক্যালকুলেশন করতাম? ব্লাড, সিএসএফ, ভিট্রাস হিউমার। কোনটা ইম্পর্টেন্ট বলেছিলাম সবচেয়ে? ভিট্রাস হিউমার। ওয়াই? বিকজ ইট ইজ সেফ ইনসাইড আই, বিকজ স্কালের মধ্যে। তেমনি পাল্প উইল বি সেফ। ওয়াই টিথ ইজ ইম্পর্টেন্ট? টিথ ইজ ভেরি হার্ড। তুমি যদি আগুনে কাউকে জ্বালিয়ে মারো, টুথ উইল নট গেট ডিস্ট্রয়েড। ভাঙলে অত সহজে টুথ পার্মানেন্ট উইল নট ব্রেক। আচ্ছা, এটা বেশি ঘামছে। টুথ উইল নট ব্রেক। সো দ্যাট ইজ ওয়াই টুথ বিকামস ভেরি ইম্পর্টেন্ট ফরেন্সিক পয়েন্ট অফ ভিউ থেকে। বেসিক্যালি ইউ ক্যান প্রত্যেকটা পার্ট থেকে তুমি ডিএনএ বের করতে পারো, বাট সিন্স পাল্প উইল বি মোস্টলি প্রিজার্ভ, পাল্প উইল গিভ মোস্ট ডিএনএ, বাট ইউ ক্যান গেট ডিএনএ ফ্রম আদার পার্টস অলসো। Now how tooth is formed? 4 to 5 month intrauterine life, alveolar cavity form হচ্ছে। ওকে, alveolar cavity তে বাট তৈরি হচ্ছে। 4 to 5 intrauterine life month, 4 to 5 month period of gestation এ intrauterine life এ বাট তৈরি হচ্ছে alveolar cavity তে। নেক্সট একটা ফর্মেশন আসছে ক্যাপের মতো, দাঁতের ক্যাপের মতো একটা ফর্মেশন আসছে। তারপর এনামেল আর ডেন্টাইন দুটো অ্যাপোনিউরোসিস করছে। ওকে, ক্যালসিফিকেশন হচ্ছে, অ্যাপোনিউরোসিস করে ক্রাউনটা ফর্ম করছে। তারপর রুট ফর্ম হয়ে, রুট আর ক্রাউনটা যোগ হয়ে নেক ফর্ম হচ্ছে। বোঝা গেল? এরকমভাবে ফার্স্ট 4 to 5 month ইন্ট্রাইউটেরাইন লাইফে আমরা বার্ড, তারপর ক্যাপ, তারপর ওরা বেল ফর্মেশন, তারপর অ্যাপোনিউরোসিস বিটুইন এনামেল অ্যান্ড ডেন্টাইন টু ফর্ম ক্রাউন। After crown, root is formed, root and crown then join করছে to form neck. Okay? যখন বাচ্চা জন্মাচ্ছে, at that time rudiments of the tooth will be there. বাচ্চা যখন জন্মায় দেখবি পেডিয়াট্রিক্স ওয়ার্ডে, যখন আস্তে আস্তে যাবি তখন দেখবি মুখটা খালি থাকবে, বাট টাচ তো কাউকে করতে যায় না, বাট ইফ ইউ ক্যান সামহাউ ফিল, দেন একটু থাকবে ভিতরে, একটু উঁচু উঁচু হয়ে থাকবে। দ্যাট উইল বি রুডিমেন্ট অফ টেম্পোরারি টুথ and also permanent tooth. One, first permanent molar rudiment থাকবে। ওকে, সো টাইপস অফ টুথ, কি কি টাইপের টুথ আছে? হ্যাঁ, না না ওরকম না, ওটা তো পড়াই যাবো। কি বললি? হ্যাঁ, নট দ্যাট টাইপ অফ টুথ, টেম্পোরারি, পার্মানেন্ট। তারপরে কি? এবার আরেকটা টাইপের টুথ যেটা বলছিলিস, মাঝখানে দুটো ইনসাইজার্স, তারপর
ক্যানাইন, তারপর প্রিমোলার, তারপর মোলার্স। ঠিক আছে, ডিটেলসে আমরা আসছি। নাও টুথ সারফেস, কেন যখনই আমরা ফরেন্সিকের পয়েন্ট অফ ভিউ থেকে যখনই আমরা কোনো কিছু মেজার লিখবো, ইফ সাপোজ উই রাইট একটা দাঁত খারাপ হয়েছে, যখনই আমরা কিছু লিখি অ্যানাটমিক্যালি বা কোনো ইনজুরি ডেসক্রিপশন দিই, তখনই আমরা অ্যানাটমিক্যাল পজিশনটা স্পেসিফাই করার চেষ্টা করবো। হ্যাঁ, যেমন ধর ল্যাটারাল অ্যাসপেক্ট অফ অ্যাবডোমেন, এক্সাম্পল বলি। তো তেমনি দাঁতের সম্বন্ধে যদি আমরা বলি, কীভাবে আমরা ডেন্টিস্ট নিয়ে আমরা দাঁতের সম্বন্ধে কেন বলবো, বাট তুমি এমার্জেন্সিতে আসো, ইউ ক্যান বি ফ্রম এনি ডিসিপ্লিন, বা MBBS পাস করে তুমি এমও করছো, হোয়াট এভার, এনি ডিসিপ্লিনে আছো, ফিজিক্যাল অ্যাসল্ট করে কেউ এসছে, কারো দাঁতে লেগেছে, ইউ উইল হ্যাভ টু রাইট, তো লিখতে হবে, তোমাকে লিখতে হবে এই অ্যাসপেক্টে। তো তেমনি উই উইল হ্যাভ টু নো কোন অ্যাসপেক্টে কে আছে। সো দিস ইজ, এটা মিড লাইন, যেটাকে আমরা অর্গ্যানের ক্ষেত্রে মিডিয়াল বলি, সেটা দাঁতের ক্ষেত্রে হবে কি মেসিয়াল। আদার নেমস আর অলসো দেয়ার, বাট আই হ্যাভ জাস্ট টেকেন ওয়ান নেম, ওকে, মেসিয়াল। এই সাইডটা মানে এই দিকটায় মেসিয়াল, অপোজিট সাইড উইল বি ডিস্টাল, ল্যাটারাল উইল বি ডিস্টাল, ওকে। অক্লুজাল, যেদিকে আমরা চেপাচ্ছি, উপরের দিকটা আর উপরেরটা নিচের দিকটা উইল বি অক্লুজাল, ওকে। আর ফেসিয়াল, সামনের দিকটা, লিঙ্গুয়াল, জিভের দিকটা। বোঝা গেল? নিজের জিভ দিয়ে নিজের দাঁতের সাইডগুলোর উপর দেখো কোনটা কোন দিকে হচ্ছে, তাহলে ডিস্টাল কোন দিকে হবে, ডিস্টাল অ্যাসপেক্ট অফ টুথ এদিকে, আর এই লেফট সাইডের ডিস্টাল অ্যাসপেক্ট কোন দিকে হবে, লেফট সাইডের ডিস্টাল অ্যাসপেক্ট কোন দিকে হবে, লেফট। মিসিয়াল ভিতরের ভিতরের দিকটা, ভিতরের দিকটা, ফ্রন্টাল, ফ্রন্টাল তো রাইট, ফেসিয়াল, ফেসিয়াল উইল বি ফেসের দিকে, লিঙ্গুয়াল জিভের দিকে, অক্লুজাল নিচের উপরে, উপরের নিচে, এদিকে, ওকে। তো যখন যদি কোনো ভাঙা টাঙা থাকে বা সাইড ফ্র্যাকচার বা চিপড, তখন তুমি লিখতে পারবে ফ্র্যাকচার অ্যাট দিস, ইফ ইউ হ্যাভ টু গো ইনসাইড ডিপ। সো দিস আর টুথ সারফেসেস। নাও টুথ আমরা পড়লাম, টাইপস অফ টুথ আর নাম্বার অফ টুথ। তো টেম্পোরারি টুথ কটা থাকবে, 20, and permanent will be 32. ঠিক है? Now this chart আমরা কোটা বই ঘেটে দেখলাম, this chart is the most best chart to mug। এটাকে মুখস্থ করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট চার্ট, এটা কিন্তু মুখস্থ করতেই হবে পরীক্ষার সময়, ওকে। ফটো মটো তুলে, আচ্ছা ফটো পরে তুলিস, আরো দু তিনটে পিকচার ওদিকে আসবে, তারপর তুলি, ওকে। না ফলো মি, উপরেরটা হচ্ছে টেম্পোরারি, নিচেরটা হচ্ছে পার্মানেন্ট। সঙ্গে চলা বা জাম্প করো না, সঙ্গে চলো না। ফার্স্ট টেম্পোরারি টুথ টু গ্রো ইজ লোয়ার সেন্ট্রাল ইনসাইজার, 6 months, টেম্পোরারি টুথ অ্যাপিয়ারেন্স এট মান্থস, 6 মাসে লোয়ার সেন্ট্রাল ইনসাইজার ফার্স্ট টুথ, আপার সেন্ট্রাল ইনসাইজার 7 মাসে, 8 মাসে কিছু নেই, 9 মাসে আপার ল্যাটারাল ইনসাইজার, ঠিক আছে, 10 মাসে লোয়ার ইনসাইজার, ওকে। 18 মাসে ক্যানাইন টেম্পোরারি, 12 মাসে ফার্স্ট মোলার টেম্পোরারি, 24 মাসে সেকেন্ড মোলার টেম্পোরারি, ওকে। অল উইথ মি? তো 24 মাস মানে 2 বছর পর হাউ মেনি টিথস পি উইল হ্যাভ, বাট বেবি উইল হ্যাভ? 24 মাস মানে 2 বছরে একটা বাচ্চার কটা দাঁত হবে? 24 মাসে সব কটা দাঁত উঠলো টেম্পোরারি? হ্যাঁ, 20টা, রাইট? 20, এগ্রি? 20 পার কোয়াড্রেন্ট, যদি আমরা 4টে কোয়াড্রেন্ট ভাঙি তাহলে পার কোয়াড্রেন্টে কি হলো? 5টা। ফর্মুলা কি? 2 1 0 2। 0 কোনটা? প্রি মোলার নেই। তার মানে কিন্তু এরকম না যে আচ্ছা লেট আস স্টার্ট ফ্রম হিয়ার, লেট আস সাপোজ দিস ইজ দ্য মিড লাইন, ঠিক আছে, দিস ইজ দ্য মিড লাইন, ঠিক আছে। তাহলে সেন্ট্রাল ইনসাইজার টেম্পোরারি, ল্যাটারাল ইনসাইজার টেম্পোরারি, ক্যানাইন টেম্পোরারি মোলার, টেম্পোরারি মোলার, টেম্পোরারি মোলার 2। প্রিমোলার নেই বলে প্রিমোলারের জন্য গ্যাপ ছেড়ে নয় কিন্তু,
এরা সব একসঙ্গেই উগেছে, দের ইজ নো গ্যাপিং ইন বিটুইন, মানে গ্যাপিং আছে অবভিয়াসলি বাট দাঁতের জন্য গ্যাপিং নেই, অল্প গ্যাপিং আছে, দ্যাট গ্যাপিং ইজ কল্ড অ্যাজ স্পেসিং, জাস্ট বলে রাখলাম স্পেসিং, পরে পরে। নাও ফরওয়ার্ড টু 6 years, temporary tooth. First permanent tooth to arise is 6 month, ওই দেখ 6 মাস লাল কালারে, 6 month is molar 1, first permanent tooth. Second is central incisor 7, lateral হচ্ছে 8, 9 হচ্ছে premolar, 10 হচ্ছে premolar 2, 11 হচ্ছে canine, 12 হচ্ছে মোলার 2, 18 থেকে 25 হচ্ছে মোলার 3. হাউ টু মাগ? হ্যাঁ, মামা ইজ ইন পেন, পাপা ক্যান মেক মেডিসিন। ওকে, মামা ইজ মোলার, ইজ হচ্ছে ইনসাইজার, ইন পেন হচ্ছে প্রিমোলার 9, 10, পাপা ক্যান মেক, ক্যান ইজ ক্যানাইন, মেক মেডিসিন ইজ মোলার 2 অ্যান্ড মোলার 3, রাইট? তো 6 বছর থেকে আমরা পার্মানেন্ট টুথ গজানো শুরু হলো। এবার আমাকে বলো তাহলে 2 থেকে 6 অবধি কটা দাঁত থাকলো? 2 বছর থেকে 6 বছরের অবধি বাচ্চার কটা দাঁত আছে? 20, এগ্রি? 20। এরপর তাহলে এখানে কি হলো? সেন্ট্রাল ক্যানাইন, ক্যানাইন এটা ছিল কি, সরি ইনসিজার, ইনসিজার ক্যানাইন, মোলার 1, মোলার 2। এরপর পার্মানেন্ট মোলার, পার্মানেন্ট মোলার M1 will arise from here, ঠিক আছে? এই জায়গায় নতুন একটা দাঁত তৈরি হলো 6 বছরে, যার নাম কিনা পার্মানেন্ট মোলার, যার কিনা রুডিমেন্টারি অ্যাট বার্থে ছিল, বলেছিলাম অ্যাট বার্থ রুডিমেন্টারি থাকবে। তো নতুন একটা দাঁত তৈরি হলো 6 বছর। 7 বছরে কোন দাঁত হচ্ছে? সেন্ট্রাল ইনসাইজার। কোথায় উঠছে? পার্মানেন্টের জায়গায়। হাউ দে উইল রাইজ? এইখানে আস্তে আস্তে কি হচ্ছে, ব্লাড সাপ্লাইটা কমে যাচ্ছে টেম্পোরারি ক্ষেত্রে, তো দিস অটোমেটিক্যালি ফলস অফ অ্যান্ড দ্য নিউ টুথ অ্যারাইজেস ফ্রম হিয়ার। ওকে, তো 7 বছরে কি হচ্ছে, সেন্ট্রাল ইনসাইজার টেম্পোরারি ফলস অ্যান্ড নিউ টুথ অ্যারাইজেস ইন দ্যাট প্লেস। 8-এ কি হচ্ছে, ল্যাটারাল ইনসাইজার সেম জায়গায়। ওকে, 9-এ কি হচ্ছে, 9-এ মোলার ইন প্লেস অফ কার জায়গা? এটা কার জায়গা ছিল? এটা টেম্পোরারিতে কার জায়গা ছিল? মোলার, মোলার ছিল। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ক্যানাইন ছিল। তো ক্যানাইন, ক্যানাইন সরি, এইটা কার ছিল জায়গা? এটা কার ছিল? মোলার ছিল। তাহলে মোলার এলো কত? 9। প্রি মোলার এলো, এই জল খা, জল আছে তো, হ্যাঁ, কি নাম বলে, প্রি মোলারের, মোলারের জায়গায় প্রি মোলার এলো 1, 2, আর 11-তে কি এলো? ক্যানাইন। ঠিক, তার মানে হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। টেম্পোরারি টুথস, সেন্ট্রাল ইনসাইজার টেম্পোরারি 1, lateral incisor temporary, temporary canine, temporary molar, temporary molar 2, right? Central incisor এর জায়গায় পার্মানেন্ট সেন্ট্রাল ইনসাইজার এলো, টেম্পোরারিটা পড়ে গেল। তার মানে পার্মানেন্ট সেন্ট্রাল ইনসাইজার সাকসিড করলো টেম্পোরারি টুথকে, সেন্ট্রাল ইনসাইজার। সেম পার্মানেন্ট সেন্ট্রাল ইনসাইজার সাকসিড করলো টেম্পোরারি সেন্সার ইনসাইজারকে। ওকে, নাও 9 বছর পার্মানেন্ট মোলার, না পার্মানেন্ট প্রিমোলার, প্রিমোলার, প্রিমোলার আগে 9, পার্মানেন্ট প্রিমোলার সাকসিড করলো টেম্পোরারি মোলারকে 1, পার্মানেন্ট প্রিমোলার 2 সাকসিড করলো টেম্পোরারি মোলার 2কে অ্যাট দ্য ইয়ার 10, অ্যাট দ্য ইয়ার 11 পার্মানেন্ট ক্যানাইন সাকসিড করলো temporary canine K, right? So now tell me, until the age 11 years, how many tooth will be there? 2 বছর অবধি কত ছিল?
ওদিকে স্যার 2 বছর অবধি কটা ছিল? 20। 2 থেকে 6 অবধি কি হলো? এই 6 বছর অবধি 20টা ছিল, তাই তো? হ্যাঁ, 6 থেকে তারপর 6 থেকে 7, 6 থেকে 11 অবধি সেম থাকার কথা না? 6 তে কটা হলো? 24টা। তাহলে 6 থেকে 11 অবধি কটা দাঁত থাকবে? 24টা। কেন? একটাকে তো একটা রিপ্লেস করছে, অল অফ দিস আর রিপ্লেসিং, রাইট? এরপর নেক্সট হচ্ছে 12টা কিন্তু এই মোলার 2 আলাদা করে উঠলো। 18 থেকে 25 মোলার 3 উঠলো, রাইট? বোঝা গেল গল্প? হ্যাঁ, থোড়া থোড়া আয়া। তাহলে কি হলো? এই সেন্সার ইনসিজার থেকে প্রিমোলার আর সাকসেশনাল টিথস সাকসিড করলো। সাকসেশনাল টিথ, হ্যাঁ। তুই আর এসেছিস কেন? আজ ক্লাস নাকি? আচ্ছা। আর বাকি 3টে আর সুপার অ্যাডেড টিথ। ওকে, বাকি 3টে যেহেতু অ্যাড হলো, দে আর সুপার অ্যাডেড টিথ অ্যান্ড দিস আর সাকসেশনাল টিথ। তাহলে 25 বা 18 বছর থেকে 25 বছরের মধ্যে হাউ মেনি টিথস ইউ উইল হ্যাভ? 32, রাইট? আর 6 থেকে 11 24। Now what types of teeth will be there? একটা উঠছে, একটা পড়ছে, কোনোটা টেম্পোরারি, কোনোটা পার্মানেন্ট। সো দ্যাট উইল বি মিক্সড ডেন্টিশন পিরিয়ড। তো এইটা হচ্ছে, তো এখান থেকে অনেক শর্ট কোশ্চেন, অনেক এমসিকিউস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই চার্ট। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। তার মানে আমরা দাঁত গুনে বলতে পারি যে ছেলেটা বা মেয়েটার বয়স কত, বলতে পারি। টিল হোয়াট এজ? কত এজ অব্দি বলতে পারবো? কেন? 25, 18 থেকে 25, হ্যাঁ 25, 32টা মানে 25, ঠিক আছে? এইটা ক্লিয়ার? নো কোশ্চেন? ওকে, দেন উই প্রসিড ফার্দার। দিস ইজ হাউ ইট লুকস। নাও ডিফারেন্স, তাহলে টেম্পোরারি আর পার্মানেন্ট টিথের ডিফারেন্স এক কমন বইতে পেয়ে যাবে। টেম্পোরারি গুলো ছোট হবে, ওটা বড় হবে, এক্সেপ্ট হুইচ ওয়ান? কোন টেম্পোরারি পার্মানেন্ট থেকে বড় হবে? কেন? ইনসাইডার তো বড় হতেই পারে। সবই টেম্পোরারি পার্মানেন্ট থেকে ছোট, যেটা টেম্পোরারি পার্মানেন্টটা বড়, এক্সেপ্ট হুইচ ওয়ান? কেন? হুইচ মোলার? কোনটা, কোন সাকসেশনাল টুথটা সেম নয়? কি বলছিলিস বল? এক্স্যাক্টলি, প্রিমোলার ইজ সাকসিডেড বাই, সরি, প্রিমোলার কাকে সাকসিড করছে? মোলারকে। সো মোলার আর বিগার দেন প্রিমোলার্স। সো মোলার টেম্পোরারি ইজ বিগার দেন পার্মানেন্ট প্রিমোলার। দ্যাট ইজ ওয়াই ইট ইজ দ্য অনলি এক্সেপশন। বাকিগুলো সব পার্মানেন্ট টুথগুলো ছোট হয়, এই বড় হয় টেম্পোরারি থেকে। আচ্ছা, দেখতে হবে আইভারি হোয়াইট, আর ওটা হবে তোর ইয়ে, ওয়ার ইজ দ্য কালার? হ্যাঁ, কালার ইজ চাইনা হোয়াইট অ্যান্ড দ্যাট ওয়ান উইল বি আইভারি হোয়াইট। লেফট ওইটাতে আছে। আচ্ছা, নাও ওয়ান মোর থিং, এক্স-রে। এক্স-রে অফ টেম্পোরারি টুথ, নিচে কি দেখাবে? টেম্পোরারি টুথের দাঁতের নিচে কি দেখাবে? পার্মানেন্ট টুথ উঠছে, এক্স-রে করলে দেখতে পারবে। কিন্তু পার্মানেন্ট দাঁতের এক্স-রে করলে ওর নিচে কিছু থাকবে না। ওকে, সো দ্যাট ইজ অ্যানাদার ডিফারেন্স। জাস্ট গেট দ্য পয়েন্টস ফ্রম বুক। দিস ইজ হাউ দাঁত দেখতে হয়। ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার অ্যান্ড মোলার। লুক, মোলারে কিন্তু কাস্প থাকে, এগুলোকে কাস্প বলে। হ্যাঁ, এই যে এগুলো 3 to 5 কাস্প। মেলের সাধারণত লোয়ার মোলারে একটা 5 কাস্প থাকে। সো দিস ইজ হাউ ইউ ক্যান ডিফারেন্সিয়েট মেল আর ফিমেল, যে কোনো একটা। নাও ইনসাইজার্স, এটা চিজেল শেপড সারফেস। ওকে, সো দিস ইজ চিজেল শেপড, এরকম ভাবে সারফেস। কিছু না বুঝতে পারলে বলবি। ওকে, ক্যানাইন, সো ইট ইজ এ পয়েন্টেড এন্ড, পয়েন্ট বাট ব্লান্ট, না এই জায়গাটা পয়েন্ট বাট ব্লান্ট। দিস আর মোলার্স, কাস্প দেখাচ্ছে। ওকে, নাও এজ এস্টিমেশন,
বিয়ন্ড একটা লোক ছিল যার নাম ছিল গুস্টাফসন। ওকে, সো নাও হি ডিসাইডেড 25 বছর অবধি তো আমার দাঁত দেখে দেখে বলতে পারবো কার কত বয়স আছে। সো আফটার 25 ইয়ার্স কি করে আমরা বুঝবো যে কার কত বয়স? So Gustafsson found out a formula. So we will study about this formula. তাহলে so these are the ways you can find aspartic acid racemization, Boyd's method. So these are a radiological dating. এবার Gustafsson's criteria, another important thing. 6টা criteria আছে: attrition, periodontosis, secondary dentine, cementum, translucency and root resorption. What is attrition? Any guess? Attrition কি হতে পারে? হ্যাঁ, এক্স্যাক্টলি। attrition মানে ক্ষয়ে যাওয়া। যে কোনো লোক দাঁত চেবায় চেবায় ক্ষয়ে যাবে, অনেকে গুটখা পান খায়, সেটা ক্ষয়ে যায়। সো দ্যাট ইজ attrition. ওকে, পেরিডন্টোসিস হচ্ছে ডিক্রিজিং অফ দ্য জিঞ্জিভা, গাম লাইনটা আস্তে আস্তে কমে যাচ্ছে ডিউ টু মাল্টিপল রিজন। ইনফেকশন হতে পারে বা আদার অলসো গুটকা টুটকা খাওয়ার জন্য হতে পারে। সেকেন্ডারি ডেন্টাইন, পাল্পের মধ্যে সেকেন্ডারি ডেন্টাইন ফর্ম করবে। সিমেন্টাম, ওই নিচে সিমেন্টাম পড়েছিলাম, সিমেন্টেড হার্ড টিস্যুস, এনামেল, ডেন্টাইন অ্যান্ড সিমেন্টাম। তো সিমেন্টামটা একটু ফর্ম করবে, সেটা আমরা দেখতে পারবো। ট্রান্সলুসেন্সি অফ দ্য রুট and root resorption. So these 6 points are important. Degree of attrition বা degree of periodontosis দেখে আমরা চারটে পয়েন্ট দিই: A0, A1, A2, A3। বোঝা গেল? অ্যাট্রিশন কোন ডিগ্রিতে আছে সেই ডিগ্রি হিসেবে আমরা পয়েন্ট দিই। অ্যাট্রিশন না থাকলে A0, অল্প অ্যাট্রিশন হলে A1, A2, A3। এরকম ভাবে বাকিগুলো তো আমরা পয়েন্ট দিই। পেরিডন্টোসিস P0, P1, P2, P3। ওকে, সেকেন্ডারি, আচ্ছা তো অত ডিটেলস যাওয়ার দরকার নেই, ইউ হ্যাভ টু জাস্ট বোঝার চেষ্টা কর। 6টা পয়েন্ট আছে, কি কি বল, কি কি জোরে বল। অ্যাট্রিশন সেকেন্ড, পেরিডন্টোসিস থার্ড, সিমেন্টাম আই থিঙ্ক, সেকেন্ডারি ডেন্টাইন ফোর্থ, সিমেন্টাম ফিফথ, translucency, very important, the most important, root translucency. Last, root resorption, resorb করছে। Okay, all of them are divided into 4 points. A0 মানে 0, 1, 2, 3 depending on the degree of loss or periodontosis. এই ডিগ্রি পয়েন্টগুলো দিয়ে, আচ্ছা ফার্স্ট ইউ নিড টু দ্য নেমস। 6টা কি কি হলো, এবার 6টাকে ইংলিশে বলতে পারলে যে কি ব্যাপারটা, ওটাকে বলতে হবে জিনিসটা কি, হোয়াট ইজ অ্যাট্রিশন, হোয়াট ইজ পেরিডন্টোসিস। আচ্ছা তাহলে আর দেন পয়েন্ট দিয়ে, আচ্ছা তাহলে মিনিমাম পয়েন্ট কত হবে? 0। আর ম্যাক্সিমাম পয়েন্ট 3, 24 কেন হবে? 3 তো, 4 তো নেই। 0, 1, 2, 3, 18, right? So then we have a formula, Gustafsson method of age estimation. Age is equal to 11.43 plus 4.56 constant into n. n is the number of total number. এরকম একটা ধর A0 কারণ আছে, P এরকম করে একটা ধর 7 বেরোলো, then the age will come to 43.35. So this is how we can estimate age of a person after 25 years. আর তার জন্য আমার কি লাগবে? কি লাগবে? দাঁত লাগবে, দাঁত। তো দাঁত আমি কি করে নেব? দাঁত দাও, দাঁত দেবে না, মরলে, হ্যাঁ অবভিয়াসলি। সো আফটার ডেথ, যে স্বেচ্ছায় দিতে চলে দেবে তার করা যাবে। সো দিস ইজ হাউ ইউ ফাইন্ড আউট এজ আনটিল 25 and age up to here. Any question till now? Now another important, আচ্ছা তোমাদের দাঁত দেখার কখন কখন দাঁত দেখতে হবে সেটা কিন্তু জরুরি। একটা হচ্ছে এজ এস্টিমেশন, আইডেন্টিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। দাঁত ধর কারো ডেন্টাল চার্টিং করা আছে, ডেন্টাল এক্স রে করা আছে,
যেমন আমার এই ডেন্টাল এক্সরেতে আমার 4টে কোয়াড্রেন্টে 4টে আরসিটি করা আছে, ওকে, ফলস টিথ, অল ফেক, তার মধ্যে একটা পড়ে গেছে। নো, দিস ইজ ইউনিক প্যাটার্ন। তোর যদি করা হয় উইদাউট এনি আরসিটি, আই হোপ নো আরসিটি, তোরটা হবে ইউনিক প্যাটার্ন। নাও সাপোজ সামথিং হ্যাপেন্স টু মি, মাস ডিজাস্টার, ওকে, কিছু পাওয়া যাচ্ছে না, নাথিং ইজ দেয়ার, দাঁত খালি পাওয়া গেল। নাও ইফ সামহাউ ওই দাঁতের এক্সরে করে ইফ যদি রেকর্ড বের করা হয়, হাউ উইল দে ফাইন্ড মাই রেকর্ড? অর প্লেন পড়ে গেল, গড ফরবিড এরকম না হোক, বাট নেভার মাইন্ড, যদি হলো, যদি প্লেনে আমি যাচ্ছি তাহলে আমার টিকিট বের করলো, দেন দে ফাইন্ড আউট মাই রেকর্ড, অ্যান্ড ইফ দে ক্যান ম্যাচ, অ্যান্ড ইফ দে ম্যাচ, দেন দ্যাট উইল বি এক্স্যাক্ট কাইন্ড অফ ম্যাচ। তারপর ওখান থেকে মোলার থেকে ডিএনএ স্যাম্পল নিয়ে ডিএনএ মেজার করবে। সো দিস ইজ হাউ ডেন্টাল আইডেন্টিফিকেশন ক্যান বি ডান। তো ফিঙ্গারপ্রিন্ট পড়েছিলাম মনে আছে? ফিঙ্গারপ্রিন্টে কিন্তু আমি একটা জিনিস বলিনি, সেটা হচ্ছে হাউ টু স্টোর ফিঙ্গারপ্রিন্ট চার্ট করে, ওটা আমি বলিনি, বিকজ আরো কমপ্লিকেশন এঁকে যাবে। এমনি আমরা অনেক, তোরা এমনিতে কিন্তু গভর্নমেন্টে পড়ানো হয় না, এই জয়দীপ গিয়ে শুরু করলো পড়ানো ফিঙ্গারপ্রিন্ট, আমার সঙ্গে বর্ধমানে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট অত ডিটেলসে কিন্তু তোরা বেশি পড়েছিস, ওরকমভাবে কোনো গভর্নমেন্ট কলেজে পড়ানো হয়নি, এবার শুরু হবে আস্তে আস্তে। তো নাও ডেন্টাল, তো যেরকমভাবে আমরা চার্ট করি তেমনি ডেন্টাল চার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ওয়েন উই ইউজ টিথ, একটা হচ্ছে আইডেন্টিফিকেশন, একটা হচ্ছে এজ এস্টিমেশন। সো ওয়েন উই উইল নিড এজ এস্টিমেশন অ্যান্ড আইডেন্টিফিকেশন, যখন আমরা কোনো পক্সো কেস, অ্যাকিউজড পারসন বা ভিকটিম, ভিকটিম হোক বা অ্যাকিউজড হোক, পক্সো হোক বা এনি ইনজুরি কেস, যদি ওখানে আইডেন্টিফিকেশনের মার্কস থাকে, মানে জায়গা থাকে, থাকা উচিত সাধারণত, তাহলে আমরা নিই মোলস, মানে মার্ক অফ আইডেন্টিফিকেশন। তার জন্য আমরা নিই মোলস, স্পেসিফিক্যালি মোল, কেন ইঞ্জুরিগুলো আস্তে আস্তে ভরে যায়, মোল যায় না। 2 মোলস যেটা দেখা যায়, এমন এখানে লুকিয়ে আছে না, যেটা দেখা যাচ্ছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট উই টেক ডেন্টাল চার্ট। হ্যাঁ, তো ডেন্টাল চার্ট আমরা ওখানে বানিয়ে লিখি, দ্যাট ইজ ওয়াই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ফার্স্ট ডেন্টাল চার্টিং করেছিল সিগমন্ডি, ZSIGMONDY, ডেন্টাল নোটিফিকেশন সিস্টেম। না, এটা হচ্ছে টেম্পোরারি, এটা হচ্ছে পার্মানেন্ট। 1 2 3 4 5 করে 8 অব্দি, 1 থেকে 8, রাইট? আর উপরে রোমান, তাই তো, রোমান। আর এবার আমাকে বল, ইফ আই সাপোজ আই ওয়ান্ট টু আস্ক ইউ, কে তুমি বলো অ্যাকর্ডিং টু জিগময়েডি ডেন্টাল নোটেশনস, হোয়াট উইল বি দি লেফট লোয়ার প্রিমোলার? কোনটা হবে? লোয়ার প্রিমোলার 1, বা লেফট লোয়ার ক্যানাইন, চলো ক্যানাইন, হ্যাঁ, ক্যানাইন, লেফট লোয়ার ক্যানাইন, হ্যাঁ, 4। তো 4 দেখি, 4 হচ্ছে লেফট লোয়ার, কি হবে? প্রিমোলার 1, প্রিমোলার 1। তো 4 তো সব জায়গাতে আছে, এই 4, এই 4, এই 4, এই 4, হয় না? প্রবলেম কি? না, বলো বলো কি, কিছুটা আইডিয়া এসছে এরকম করছিল, আইডিয়া আছে, ভালো, গুড, নো প্রবলেম। তাই সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে এটা করব, বুঝলি? সো দিস মিনস আপার কোয়াড্রেন্ট, রাইট? সো আমরা কি বললাম? লোয়ার, রাইট? লোয়ার হলে কি হবে? 4 এই, ওকে। ব্ল্যাকবোর্ডটা নিচে, অ্যাকচুয়ালি আমি চেষ্টা করেছিলাম ব্ল্যাকবোর্ড এদিকে করার জন্য, বাট করেনি। তো 4 মানে এই, 4 আপার কোয়াড্রেন্ট, লেফট সাইড মানে এই, আপার রাইট মানে এই, আপার লেফট, রাইট লেফট মানে এই, মানে এই আর কি। সো দ্যাট ক্রিয়েটস এ কনফিউশন, কাহা আগে পিছে করেंगे, এরকম এরকম হয়ে গেল। স্পেসিফিক্যালি দাঁতের সঙ্গে হয়, আমার নিজেরই হয়েছিল আমার। सो देन पामर भाई साहब ने कहा कि नहीं हम कुछ करेंगे, ये गलत हो गया। पामर ने क्या किया? 1 2 3 जगह वो ABCD इक्वल मोस्टली सेम, वो পার্মানেন্ট জায়গায় সেম করলো। হ্যাঁ, ये ওখানে রাইট লেফট দিল। পামার কি করলো? টেম্পোরারি ক্ষেত্রে ওখানে রোমান ছিল টেম্পোরারি, আর এখানে পামারে অ্যালফাবেট চলে এলো টেম্পোরারি, রাইট? বাট দেন the last that I want to tell, so this is modified FDI notation. Last এখানে আমাকে বল কি কি আছে? কোয়াড্রেন্ট 1 1,
1 2 3 4 5 6 কোয়াড্রেন্ট 2 সামনে 2 1 2 3 4 5 6 কোয়াড্রেন্ট 3 সামনে কোয়াড্রেন্ট 4 সামনে দিস ইজ পার্মানেন্ট তাহলে আমাকে বল এখানে লেফট লোয়ার প্রিমোলার কোনটা হবে নাম বল দাদরি বল 44 44 আর রাইট আপার প্রিমোলার 1 14 very easy একটা নাম্বার so this is your dental charting